কবিরা যেহেতু আরও 10টা মানুষের মধ্যে তারও একটু মানে চুলকানি আছে, তার মস্তিষ্কে ইয়ে করে, কিলবিল করে। ধানমন্ডি 32 নাই হয়ে গেল, জনগণের পরে আমারে বলা শুরু করলো এই আপনার উস্কানি, যে আমরা তো আপনাকে সংবর্ধনা দিতে চাই। তা আমি বললাম সংবর্ধনা দিয়ে আমি করবোটা কি? তাই যেহেতু আপনি আমাদের এলাকার কৃতি সন্তান হয়েছেন সেহেতু, হ্যাঁ, আমি বললাম তোমার এলাকার কৃতি সন্তান আমি আগেও ছিলাম। কবিতা সংক্রান্ত আমাকে একটা কোশ্চেন করেন যে আগামী দিনের কবিদের প্রতি আপনার পরামর্শ কী? দরকার হয় ধরেন আমার বাপেরে কেউ ধরেন একটা খারাপ কথা বলে গেছে, আমি তখন কি করব? তারে কি এখন তার কানে কি আজান দেবো আমি যে হাইয়া আলাস সালাহ? আসসালামু আলাইকুম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকবার জন্যে। আপনারা উৎপল কুমার বসুর নাম শুনছেন হয়তো, আমার খুবই প্রিয় কবি, মোস্ট প্রবাবলি আমার সবচেয়ে প্রিয় কবি। উৎপল কুমার বসু এরকম একটা অনুষ্ঠানে কলকাতায় উনি কবিতা পড়তে গেছিলেন, অনেক মানুষ আসছে, তো উনি খুব মজা করে কথা বলতেন। উনি বলতেছেন যে অনেক আশা নিয়ে আসছেন আপনারা এবং অনেক হতাশা নিয়ে চলে যাবেন। ওই ব্যাপারটা এরকমই আসলে, হ্যাঁ, যে আপনারা আসলে অনেক আশা নিয়ে আসছেন হয়তো বা, আমি জানি না, এই হতাশা নিতে যাবেন এটা আমি শিওর। এর মধ্যেই দু একজন বা কেউ ইন্টারভিউ নিলে কবিতা সংক্রান্ত আমাকে একটা কোশ্চেন করেন যে আগামী দিনের কবিদের প্রতি আপনার পরামর্শ কী? তা আমি একটা কথা বলে থাকি যে যারা নতুন লিখতে আসছেন তাদের কাছে আমার কোনো পরামর্শ নাই, বরং তারা কি লিখতেছেন, হ্যাঁ, বা তারা আসলে আমার কাছ থেকে কী ধরনের লেখা আশা করেন আমি এটা শুনতে চাই। কারণ যেটা হয় লিটারেচারে, যেটা হয় সেটা হলো যে যারা হচ্ছে আপনার একটু লেখালেখি করে একটু একটা পজিশন তৈরি করে, তারা সবসময় তাদের অ্যাস্থেটিক্সটা বা তাদের যে চিন্তার যে জায়গাটা, সেটা কবিতায় হইতে পারে বা অন্য যে কোনো আর্ট ফর্মে হইতে পারে, তারা আসলে চাপায় দেয়। নতুনদেরকে তারা আসলে খুব একটা আপনার ওয়েলকাম করে না, বা নতুনরা কিছু লিখলে তারা মনেই করে যে হয়নি কিছুই। এটা ধরেন আমিও তো ফিল করছি। তা আমি আসলে এই ফিল করতে করতে আসলে ওই জায়গাতে মানে পৌঁছাইছি যে আমার নিজের বলার চাইতে আসলে তরুণদের বলাটা যদি আমি শুনি, তাইলেই বরং আমার লিটারেচারের জন্য আগামীর জন্য আমি আসলে নতুন কিছু ক্রিয়েট করতে পারবো। না হলে এটা আমার ক্রিয়েশনের জায়গাটা আসলে বন্ধ হয়ে যাবে। তো এই কারণে আমি আশা করব যে আপনারাই আসলে আমার চাইতে বেশি কথা বলবেন, এবং যে কোনো ধরনের ঝামেলায় বা আপনাদের যদি কোনো খটকা থাকে, সেই খটকায় বা আমার সাথে আপনার ডিবেট করতে মন চায়, আপনি অবশ্যই করবেন, সেটাই বরং আমার জন্য ভালো। তো আজকের আমি যে বিষয় দেখতেছি এটা হলো এরকম যে কবিতা কোলন সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। তো এই যে বিষয়টা না, এই বিষয়টা দেখে আমার আসলে যেটা মনে হইতেছে যে আপনাদের আসলে এক ধরনের চাওয়া আছে। চাওয়াটা হইতেছে যে কবিতার যে রেসপন্সিবিলিটি আপনার সোসাইটি এবং কালচারের উপর, এই রেসপন্সিবিলিটির আলাপটা যেন আমি করি আসলে। কিন্তু আমার আসলে আমার নিজের অ্যাস্থেটিক্সটা একটু ভিন্ন টাইপের, যদিও নানান সময় আমি নানান ধরনের প্রপাগান্ডা করে থাকি, কিন্তু এটা আসলে আমার আসল জায়গা না। জীবনানন্দ দাশ মনে হয় বলছিলেন যে কবিতা আসলে অনেক রকম। তো আপনারা আমার ধারণা এমন এক ধরনের কবিতার আলাপ শুনতে চাইতেছেন যেই কবিতাগুলো সোসাইটির ওপর প্রভাব ফেলে, যেই কবিতাগুলো আপনার কালচারের ওপর প্রভাব ফেলে, বা নিজে একটা কালচারাল ফেনোমেনা হয়ে ওঠে, বা নিজে একটা প্রোপাগান্ডা হয়ে ওঠে। আসলে এই ধরনের কবিতার কথা সম্ভবত, আমি যদি মানে ভুল না বুঝে থাকি, আপনারা আসলে বা তরুণ কলাম লেখক ফোরাম ওনারা হয়তো বা এরকমটা এক্সপেক্ট করতেছিলেন যে এই যে কবিতা, এটা আসলে সমাজ এবং সংস্কৃতির উপর তার আসলে প্রভাবটা কী। তো আমি আসলে একটু এখানে বাংলা কবিতার একটু হিস্ট্রি নিয়ে যদি আমি একটু চিন্তা করি, যে বাংলা কবিতা কি আসলে কখনোই সমাজ এবং সংস্কৃতির প্রতিফলনের ব্যাপারে খুব বেশি সে চিন্তিত ছিল কিনা, এক। দুই, আমাদের যেহেতু টাইম চেঞ্জ হয়েছে, আমরা ধরেন এখন 2024 পার হয়ে 25-এ আসছি, এবং বাংলা কবিতার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপনার কি বলে একটা ট্রান্সফরমেশন ঘটছিল হচ্ছে 1930-তে। আপনার জীবনানন্দ সহ আরও 5 জন আপনারা জানেন, তাদের একটা মুভমেন্টের মধ্য দিয়ে বাংলা কবিতার একটা ট্রান্সফরমেশন হয়েছিল। এবং আমার ধারণা আমাদের যে বাংলা কবিতার যে মেইন স্ট্রিম যে বাংলা কবিতা,
সেইটা এখনও আসলে 1930-এর সিলসিলায় আসলে বহন করে যাইতেছে আমার মনে হয় আর কি। তাহলে তার আগে 30-এর আগে যে বাংলা কবিতা ছিল, তার আগের যে বাংলা কবিতা ছিল, যদি সেগুলো একটু আমি একটু মানে আমরা যদি একটু মানে একটু ফিরে দেখা আর কি যদি দেখি, তাইলে আসলে একটু দেখার ট্রাই করব আমি যে হয়েছিল কি। পার্সোনালি আমার নিজের পড়াশোনা মানে এমন কিছু না, তবে হ্যাঁ আমি আমার ধারণা আমি প্রচুর কবিতা পড়ছি। গদ্য টদ্য আমি একদমই পড়িনি আমার লাইফে, পড়িনি বললেই চলে। 9-10 ইন্টারমিডিয়েটে ওই এক ধরনের পাকনামি থাকে না, ধরেন আমিও যথেষ্ট পাকনা ছিলাম। তো ওই পাকনামির জন্য যেটা হয়েছে সেটা হলো যে আমি প্রচুর তখন আমি বগুড়া আজহার কলেজে আমি মানে আমার ইন্টারমিডিয়েট এবং এসএসসি হচ্ছে আপনার বগুড়া পুলিশ লাইনে। তো আপনারা যদি বগুড়ার কেউ থাকেন হয়তো জানবেন যে বগুড়ায় পড়ুয়া নামে একটা লাইব্রেরি ছিল, এখনও আছে। তো ওই পড়ুয়া লাইব্রেরিতে ওরা হইতেছে ওই সময় মানে আমি 2005-এ এসএসসি পাস করছি। ওই টাইমটাতে আমি দেখতাম যে পড়ুয়া লাইব্রেরিতে হচ্ছে আপনার প্রচুর লিটারেচারের বইপত্র থাকতো। এখন মেবি নাই, মানে এখন হয়তোবা অনার্সের আপনার বইপত্র বেচতেই হয়তো ওরা বেশি প্রেফার করে, তাই করা উচিত, কারণ বই তো বেচা হয় না আসলে, উদয় বইয়ের দোকান দিয়ে লাভ নাই। তো এখন যেটা হয়েছে ওই সময় আসলে আমি যেটা খেয়াল করতাম যে এখানে কি ধরনের বইপত্র আছে, দেখতাম যে হয়তো আপনার ধরেন ওই সময় আমি বই পড়তেছি বা পাইতেছি ওরিয়েন্টালিজম এডওয়ার্ড সাইডের, বা ধরেন কাভারিং ইসলাম এডওয়ার্ড সাইড। তো এই জিনিসপত্রগুলো বেশি পড়ে মানে বেশি দেখাদেখির কারণে যেটা হয়েছে যে আমার ভেতরে এক ধরনের ইন্টালেকচুয়াল হওয়ার প্রবণতা বেশি ছিল। আমার মনে হতো পাকনা পাকনা কথা বললে অনেক বেশি ফোকাস পাওয়া যায়, এবং এটা এখনও আপনি ফেসবুকে যদি অনেক পাকনা পাকনা কথাবার্তা বলেন দেখবেন বেশি না, আপনি 10 দিন বলেন, 11 দিনের দিন থেকে আপনাকে মানুষ মনে করা শুরু করবে আসলে বিরাট ইন্টালেকচুয়াল, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং পরবর্তী ব্যাপারে এই আসলে হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আপনি কিচ্ছু জানেন না, আপনি লাকা ফুকো দেরিদা কিছু জানেন না, ধরেন দেরিদার কোনো একটা বই থেকে গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। ধরেন কোনো একটা 4 লাইনের একটা কোটেশন বা একটা প্যারা, এইরকম যদি এমন হয় যে আপনি আজকে দেরিদা কাল ফুকো, পরের দিন একটু দস্তয়েভস্কি, পরের দিন একটু অমুক সুমুক, আপনি যদি প্রতিদিন একটু পরে পোজ দিতে থাকেন, ধরেন কোনো মিনিং নাই কোনো কিছু নাই, হুদাই পোজ দেবেন, এই যে বললাম 11 দিনের দিন থেকে আপনাকে মানুষ মনে করা শুরু করবে এই বিশ্ব সাহিত্যের বিশাল পাঠক, বিরাট কাণ্ড। তো ধরেন এই ব্যাপারটা আমার ভিতরে 9-10-এও ছিল, যে আমি ভাবতাম যে এগুলো নিয়ে 2-4টা কথা বলতে পারলেই মনে হয় সমাজে একটা দাম পাওয়া যাবে। হ্যাঁ, আমার 9-10-এও আর কি, এটা এখনও আছে। তো যার কারণে আজ আমি আসলে এখন ফিল করি যে আমি তো নতুন কথা বলতে পারি না, যার কারণে কথা বলারই দরকার নেই। এই জন্য দেখবেন আমি আসলে যারা আমাকে ফলো টলো করেন ফেসবুকে, আমি শুধু কবিতা পোস্ট করি। হ্যাঁ, যেহেতু নতুন কিছু কইতে গেলেই ঝামেলা, দেখা যায় আসলে যেটা বলতে গেছি এর ভেতরে বহুত ঝামেলা, এর আবার প্রচুর ধরেন যে কমেন্ট রিপ্লাই এই সেই হ্যান মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা জানেন কিনা আমি বলি, আমি আসলে টিউশনি করি। তো দেখেন ধরেন আমি একটা পোস্ট দিলে এরকম একটা পোস্ট দিয়ে আমি টিউশনিতে গেছি, গিয়ে দেখা যাবে যে প্রচুর লেগে গেছে, অ্যান্ড আমি রিপ্লাই দেবো নাকি পড়াবো, টেনশন, ঠিক আছে, যার কারণে এগুলো করা আমি বাদ দিছি। এখন যে কারণে বলতেছি আমার আসলে পড়াশোনা কম, আমার কথায় ভুল থাকবে বেশি, তবে আমি খোঁজার ট্রাই করি আর কি। আমি এখন যা বলবো এগুলো আমার পার্সোনালি পড়াশোনা না, জনগণের কাছ থেকে অনেক কিছু শুই না আসলে আমি আপনাদেরকে বলতেছি, এটাও এক ধরনের পড়াশোনা আসলে। হ্যাঁ, বইয়ের পাতা পড়াশোনা আমার খুবই কম, তবে হ্যাঁ আমি অনেক কবিতা পড়ছি, মানে একদম বইয়ের পাতার কবিতাই পড়ছি। যেটা হয়েছে যে ধরেন বাংলা কবিতার যদি আমরা একটা হিস্ট্রিটা দেখি, এটা ধরেন বাংলা সাহিত্য টাহিত্য এই বিশ্ববিদ্যালয়ে প্রচুর পড়ানো হয়, চর্যাপদের কাণ্ডকীর্তি আপনারা জানেন, এই নিয়ে আমার কিছু বলার নাই। আপনারা যেটা খেয়াল করে দেখবেন সেটা হলো যে মধ্যযুগ যখন আমাদের শুরু হইল, ধরেন মধ্যযুগের কবিরা, আমি খুবই গ্রেট একজন কবির নাম বলতেছি, বরুচণ্ডী দাস বা তার সমসাময়িক কবিরা। আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে গ্রেটেস্ট কবিদের মধ্যে একজন বরুচণ্ডী দাস। হ্যাঁ, আমরা ধরেন আসলে তাকে আসলে পড়িও নয় অর্থে। চণ্ডীদাসদের যে ল্যাঙ্গুয়েজ ছিল, ধরেন চর্যাপদের পরে আসলে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা অতটা জানি না, কি জানি সব অন্ধকার যুগটুক বলে আবার এক ধরনের যুগেরও কথাবার্তা বলে।
এটাও আমার কাছে একটা ভাওয়ালাপ বলে মনে হয়। কারণ ভাই একটা দেশ, সেখানে পাখি ডাকে, গান গায়, মানুষ গান গায়, নদী আছে, কৃষকেরা মাঠে কাজ করে, আপনার নৌকায় মাঝিরা গান গাইতে গেতে ধরেন নৌকা চালায়। সেই দেশে বা সেই রকম জায়গায় নতুন লিটারেচার তৈরি হবে না বা সাহিত্যই নাই, এটা আমার কাছে বিলিফ আমার করার মতো বলে মনে হয় না। মানে সায়েন্টিফিক কোনো ঘটনার কারণ নাই আসলে। তারপরেও কেন জানি এরা অন্ধকার যুগটুক বলে, এটা বাংলা সাহিত্যের প্রফেসররা বলতে পারবেন অথবা পারবেনও না, কারণ এরা আসলে চিন্তাও করেনি সম্ভবত। অন্ধকার যুগ কে জানি বইলা দিচ্ছে, ওরাও মেনে নিচ্ছে অন্ধকার যুগ, ঠিক আছে। বিসিএসও জনগণ এটা মুখস্থ করতে থাকে যে অন্ধকার যুগ। যাই হোক, আলো তো ওই সময় ফুটছে না, মানে ধরেন যে সূর্য তো উঠছে, তো অন্ধকার আবার কি। পরে দেখবেন এটা মজার ব্যাপার, হুট করে বাংলা সাহিত্যে লাইট জ্বলে উঠলো আবার কত সাল থেকে যেন। হ্যাঁ, তো এই যে অন্ধকার যুগের পর আবার লাইট, এইভাবে হয় না ভাই, বুঝছেন। মানে এটা কারেন্ট সুইচ না আর কি, লাইট দিলে আমার সাহিত্য জ্বলে উঠলো, ব্যাপারটা এরকম না। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে মধ্যযুগের যে কবিতা, এই কবিতায় খেয়াল করে দেখবেন যে এইখানে আসলে যে ভাষার ভঙ্গিটা, এটা আসলে অনেক বেশি কথ্য ভাষা বা আমাদের মুখের ভাষার কাছাকাছি ভাষা আসলে। যদিও লেখার ভাষা এবং মুখের ভাষা কেমন হবে এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক চলতেই আছে এবং আজীবন চলতেই থাকবে, ওইটা নিয়ে আমার আলাপ না। আপনারা খেয়াল করে দেখবেন যে ওই সময় যে লিটারেচার বা ওই সময় যে কবিতা, সেটা আসলে কেমন। আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরেন চণ্ডীদাসের লাইন আছে এরকম যে, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। আপনারা মমতাজের গান শুনছেন মনে হয়, যে বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়। হ্যাঁ, ওই কবিতাই কিন্তু খেয়াল করেন যে, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে মমতাজের এই গানের লিরিসিস্ট কি আমি জানি না, সরি। তো এই যে এই গানের যে লিরিক আর মধ্যযুগের যে লিরিকটা বা কবিতাটা, এটা কিন্তু দেখবেন যে মোটামুটি একই রকম। আপনার সামনে এখনও বললেও আপনি বুঝতে পারতেছেন এটাই চলতেছিল আসলে। ধরেন ওই সময় যেটা হইতো যে ধরেন আপনার দেবদেবীদের যে ব্যাপারটা, ওনাদেরকে প্রেইজ করে বা ওনাদেরকে আপনার হচ্ছে যে সেন্টারে রাইখে আসলে সাহিত্য হইতো। সাধারণ মানুষের কথা খুব একটা ছিল না, এরকমটা বলা হয় আসলে, কিন্তু আমার ধারণা গানে ছিল। ঠিক আছে, তো এগুলা ধরেন একটা আলাদা আলাপ। এরপরে যদি আপনি মধ্যযুগ থেকে, আমি জাম্প করব আসলে, আমি এত বলার দরকার নাই আমার, আপনারা এমনি ধরতে পারবেন। মধ্যযুগ থেকে যখন আমাদের এখানে আপনার বিশেষ করে সুলতানি আমলের যে টাইমটা, বলাই তো হয়ে থাকে যে সুলতানি আমলের টাইমেই নাকি ধরেন সবচাইতে বাংলা ভাষার ভালো বিকাশ ঘটছে আসলে। ওই সময়ে সম্ভবত কৃত্তিবাসের যে রামায়ণ, যেটা আপনার মানে কৃত্তিবাসী রামায়ণ, যেটা মানে বাংলা ভাষায় যে লেখা যে রামায়ণটা, সেইটা আসলে মূলত আপনার এই সুলতানি আমলের একটা ব্যাপার। অর্থাৎ ওই সময়কার সুলতানি আমলে যারা শাসক ছিলেন, তারা কিন্তু বাংলা যে লিটারেচার, এইটাকে তারা আসলে পেট্রোনাইজ করতেন এবং তারই ফলাফল আসলে বাংলা ভাষার ধরেন একটা মানে বাংলা ভাষা হয়ে ওঠা বা লিটারেচারের ভাষা হয়ে ওঠা। বাংলা ভাষা হয়ে ওঠা এই কথাটা আসলে একটু অন্যরকম, মানুষের মুখের তো ভাষা ছিলই, তাই না? ব্যাপারটা তো এমন না যে ধরেন আমরা কবিরা ভাষা ঠিক করে দিচ্ছি আর মানুষ বলা শুরু করছে, ঘটনা তো এরকম না। মানুষের মুখে ভাষা ছিলই। লিখিত ভাষার কথা আমি বলতেছি যে সুলতানি আমলে এই লিখিত ভাষাটা ধরেন অনেক বেশি লেখা হয়েছে এবং সব ধরনের লিটারেচারই আসলে সেই সময় হয়েছে। আমার যেটা মনে হয় বরং আমাদের এই সময়ের চাইতেও সুলতানি আমল ছিল আসলে অনেক বেশি সোকল প্রোগ্রেসিভ অর্থে যদি বলি, আসলে অনেক বেশি প্রোগ্রেসিভ। ধরেন যে কৃত্তিবাসী রামায়ণ ওই সময় লেখা হচ্ছে, আপনার এই সময়ে যদি আসলে কেউ এই ধরনের লিটারেচার লেখার চিন্তাভাবনা করেন, আমার ধারণা এটা নিয়ে অনেক বিতর্ক হবে। হ্যাঁ, যাই হোক, তো সেটা পরের আলাপ। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ধরেন ইংরেজরা এখানে আসলো, আইসা আপনারা খুব ভালো করে জানেন এটা, ফোর্ট উইলিয়াম বলে একটা কলেজ টলেজ হইলো, তারা আসলে লেখার ভাষা কেমন হবে সেটার একটা গাইডলাইন তারা দেওয়া শুরু করলো এবং সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আসলে একটা ধরেন যে লিটারেচারের একটা ফরমেশন তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই যে ধরেন ফোর্ট উইলিয়ামের যে প্রেসক্রিপশনটা, ফোর্ট উইলিয়ামের প্রেসক্রিপশনটা কেমন ছিল আসলে? ভাই মনে হয় এটা বলছেনই যে
ফোর্ট উইলিয়ামের প্রেসক্রিপশনটা কিন্তু এমন ছিল যে বাংলা ভাষা থেকে আসলে আপনার বাইচা বেচা আরবি এবং ফার্সি বা উর্দু শব্দগুলো কি করা, ফিল্টারিং করা। এটা ওনারা কেন করছেন সেটাও আপনারা জানেন। ধরেন হয়তো মুসলমানদের যে মানে বাংলা ভাষার উপর যে মুসলমানদের যে এক ধরনের বড় ধরনের যে অবদান ছিল, সেইটাকে আসলে হিস্ট্রি থেকে আমার ধারণা মুছে ফেলার এক ধরনের ব্যাপার ওনারা আসলে করছিলেন সম্ভবত। তো যাই হোক, সেটা পরের আলাপ। কিন্তু দেখেন সম্ভবত 1900 মানে শুরুর দিকে আসলে আপনার ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয়, এবং এর মজার ব্যাপার দেখবেন 1960-তে বা 63-তে আপনার মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। এবং মেঘনাদ বধ কাব্য আমার ধারণা আপনারা এখানে অনেকেই পড়ে আসছেন। মেঘনাদ বধ কাব্যের একটা ছোট্ট অংশ, সম্ভবত বিভীষণের প্রতি মেঘনাদ এই নামে। আপনি ধরেন আপনার নিশ্চয়ই মনে আছে যে ওই ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল। আমি যেই ল্যাঙ্গুয়েজটা কিছুক্ষণ আগেও বললাম, চণ্ডীদাসের যে ল্যাঙ্গুয়েজ, ইভেন চণ্ডীদাস থেকে আস্তে 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 যখন আরেকটু সরে আসতেছে আপনার ভারতচন্দ্র রায়গুণাকর পর্যন্ত। ভারতচন্দ্র রায়গুণাকরের দেখবেন যে দুইটা বা অনেকগুলো লাইনই বাংলাদেশে বা মানে মানুষের মুখে মুখে আপনার বেশ প্রচলিত। তার মধ্যে খুবই বিখ্যাত দুটো লাইন বলতেছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এইটাই যদি ধরেন ফোর্ট উইলিয়ামের পরে হয়তো দুধ হয়তো দুগ্ধ হয়ে যাইতো সম্ভবত। হ্যাঁ, আর ভাত, এখন ওরা ভাত খায় কিনা সেটা নিয়ে আমার ঝামেলা আছে। ভাত যেহেতু বাঙালিরাই বেশি খায়, পূর্ববঙ্গের মানুষরা, ভাতের হয়তো আর কিছু হইতো কিনা আমি জানি না। তো বিষয়টা দাঁড়াচ্ছে কি জানেন, যে এই যে ভাষার যে কাণ্ডটা, মানে মানুষের মানে রিটেন যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ধীরে ধীরে আপনার এক ধরনের তৈরি হইতেছে, আপনার অনেক বেশি কৃত্রিম ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছে। যদিও লিটারেচার বা কবিতা ইটসেলফ একটা কৃত্রিম বিষয়। অনেকে কিন্তু মনে করে যে কবিতা মনে হয় ধরেন কাইন্ড অফ ওহি টাইপের, যে কবির ওপর ধরেন একটা আপনার কি বলে ইন্সপিরেশন আসে এবং কবি লিখে ফেলে। কিছুটা সত্য, মানে অল্প। এই 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 ওহি ধরেন মানে সরি, ওহি অর্থে ওহি না, মানে এই ওহি কিন্তু বাংলাদেশ কেন দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার উপর এই এই ছোটো ছোটো ওহি নাজিল হয় না আসলে। মানে আল্লাহ তার মনের ভিতরে একটা টুং করে একটা টোকা দেন না, এই ধরনের ঘটনা না। কবিদের ভিতরে ওটা ঘটে। কবিরা আসলে পরে করেন কি জানেন, ওনারা আসলে ভাষার ক্রাফটস দিয়ে ধরেন এই জিনিসটাকে একটা কবিতা কইরা তোলেন। এটা আসলে কবিদের কাজ। তো যেটা হয়েছে যে এই যে কৃত্রিম ল্যাঙ্গুয়েজ কবিরা বানান, এটা তো বানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। কিন্তু ফোর্ট উইলিয়াম যেই আপনার যে কি বলে তার যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডায় কিন্তু বাংলা সাহিত্য থেকে আসলে বাংলাদেশের যে মানুষের যে মুখের যে চিন্তাটা বা তার তার যে মুখের ভাষাটা, সেই ভাষা কিন্তু একদম গেছে গা। আচ্ছা, তো এই যে গেল, যাওয়ার পর যেটা হইতেছে আপনার এক ধরনের সাহিত্য তৈরি হচ্ছে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে কলকাতা তারা হচ্ছে খুব বেশি আপনার পাওয়ারফুল একটা মানে জায়গা। ধরেন আমার ধারণা বঙ্গভঙ্গটা যদি ঠিকঠাক মতো হয়তো যদি হয়ে যেত, তাহলে তো আমাদের এখানকার লিটারেচার হয়তো আলাদা রকমভাবে গড়ে উঠতো। কিন্তু সেটা তো আসলে হয়নি, যার কারণে ঢাকা বা বাংলাদেশ কখনোই আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি ওই জায়গা থেকে, যেটা কলকাতায় যে ঘটনাটা ঘটছে আসলে। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এরই সিলসিলাই কিন্তু আসলে আমি যেটা মূল জায়গায় যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে জীবনানন্দ দাশরা যে ধরনের কবিতা লিখলেন বা ওই সময়ের কবিরা যে ধরনের কবিতা লিখলেন, ইভেন রবীন্দ্রনাথ। তবে রবীন্দ্রনাথ একটা মজার ব্যাপার আছে। রবীন্দ্রনাথ যদি আপনারা ঠিকঠাক মতো পড়েন, খেয়াল করে পড়েন, দেখবেন রবীন্দ্রনাথের গদ্য এবং রবীন্দ্রনাথের কবিতা কোনোটাই আসলে ফোর্ট উইলিয়ামের ওই রকম প্রেসক্রাইবড ল্যাঙ্গুয়েজ না। আপনি মধুসূদন থেকে রবীন্দ্রনাথ অনেক বেশি দূরের আলাপ না, কিন্তু দেখবেন যে রবীন্দ্রনাথের মধ্যে যে ভাষা বা রবীন্দ্রনাথ যে ভাষায় লিখতেছেন, এই ভাষা অনেকটাই মুখের ভাষার কাছাকাছি। মানে এই ভাষা কিন্তু আপনার ওই ফোর্ট উইলিয়ামের ওই ভাষা না। বরং আমি বলবো রবীন্দ্রনাথের পরে যে কবিরা আসলেন, বিশেষ করে যদি আপনারা চিন্তা করে দেখেন আমাদের সুধীন্দ্রনাথ দত্তের আলাপ বা ধরেন বিষ্ণুদের আলাপ, সুধীন এবং বিষ্ণুকে আপনারা যদি খুব ভালো করে পড়তে যান, দেখবেন বহুত ঝামেলা বলে মনে হবে আর কিছুই বুঝি না। যেন আমি বলি 9-10-এ আমি আসলে সুধীন্দ্রনাথ দত্ত অনেক পড়ছি 9-10। আচ্ছা, কীভাবে পড়ছি সে আলাপ পরে। তো আমি সেই সময় আসলে হুমায়ুন আজাদের লিটারেচার বা তার চিন্তাভাবনা দ্বারা খুব বেশি প্রভাবিত ছিলাম। এবং
আমি বিলিভ করি যে আমার নিজের লেখালেখির পেছনে হুমায়ুন আজাদের যে গদ্যের যে চিন্তা বা অ্যাস্থেটিক্সের যে চিন্তাটা, মানে ভাষা ভিত্তিক, এইটা সম্ভবত অনেক বেশি কাজ করে আমার উপর, এখনও কাজ করে হয়তো। তো এখন হুমায়ুন আজাদ যেহেতু আমি খুব খুঁটায় খুঁটায় পড়তাম, আজাদ ধরেন একটা জায়গায় বলতেছেন কি যে এই 9-10 ইন্টারমিডিয়েটের পোলাপানদের জন্য আসলে বিষ্ণুদেব সুধীনের কথা উনি বেশি বলতেন, যে সুধীন আসলে এই কলেজের পোলাপানদের জন্য কি করেনি, কবিতা লেখেন, এরা বুঝবে না। আর আমি বলছেন ধান্দায় পড়ে যেতাম, কি রে 9-10-এই ধরেন আমি তার কবিতা বুঝে ফেলতেছি। এখন আমি চিন্তা করতাম কি আমি কি ভুল বুঝতেছি নাকি। এখন যেহেতু আজাদরে ধরেন আমি একটা ওনার ব্যাপারে কিন্তু এরকম একটা ব্যাপার আছে, দেখবেন যে ওনাকে যারা পড়েন তারা অধিকাংশই হচ্ছে ওনাকে আনক্রিটিক্যালি পড়েন। উনি মনে করেন যে আরে আজাদ বলছে অতএব ঠিক। আমি তখন তাই ভাবতাম, আমি ভাবতাম যে এইটা মনে হয় আসলে আমার ঝামেলা, কারণ যেহেতু হুমায়ুন আজাদ বলছেন যে ইন্টারমিডিয়েটের পোলাপানদের জন্যও এই কবিতা লেখা হয়নি, কিন্তু আমি 9-10-এ বসে আমি কবিতা বুঝে ফেলতেছি, তার মানে নিশ্চয়ই আমারই কোনো একটা ঘাপলা আছে। পরে আমি যেটা আসলে আবিষ্কার করলাম, সুধীন্দ্রনাথ দত্তের কবিতার মধ্যে আসলে এমন আহামরি কিছু নাই, যেটা সত্যি কথা। যেটা আছে সেটা হচ্ছে যে উনি আসলে ওই যে ফোর্ট উইলিয়ামের আরেকটা বাই প্রোডাক্ট, উনি আসলে আপনার মধুসূদনেরই আরেকটা বাই প্রোডাক্ট। ধরেন উনি করতেছেন কি, উনি হচ্ছে অনেক বেশি সংস্কৃত শব্দকে উনি অনেক বেশি চুজ করতেছেন ওনার কবিতার জন্য, এবং সম্ভবত উনি মনে করতেছেন যে এইটা করলেই হয়তোবা বাংলা কবিতার একটা ক্লাসিক জায়গায় পৌঁছতে পারে। উনি একটু ক্লাসিসিস্ট ছিলেন, বাইরের ধরেন অনেক কবিতার দ্বারা উনি প্রভাবিত ছিলেন চিন্তা জায়গা থেকে। কিন্তু সুধীনের আমি একটা জায়গায় দেখছি যে সুধীনের কিছু কবিতা বা কিছু লাইন দেখবেন অদ্ভুত। সেটা হলো যে ধরেন আমার এই মুহূর্তে মনে পড়তেছে যে একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। হ্যাঁ, সুন্দর একদম, যদিও এটা রাবীন্দ্রিক টাইপের একটা আলাপ। যাই হোক, তো এখন যেটা দাঁড়ালো সেটা হলো যে আমি যেই কারণে আসলে এই কথাগুলো টানতেছি, কারণটা হচ্ছে যে 1930-এর যে বা 30-এর দশকের যে কবিরা, যাদেরকে আমরা পঞ্চপাণ্ডব বলে থাকি, আসলে ওনারা কিন্তু মূলত যে ঘটনাটা ঘটাইলেন সেটা হচ্ছে কবিতা থেকে এই যে আপনার সোশ্যাল যে চাওয়া বা সোসাইটির যে চাওয়া বা ধরেন আপনার মুহূর্তের যে চাওয়া, মুহূর্তের চাওয়া বলতে কীরকম, যেটা শামসুর রহমান করে গেছেন অনেক বেশি। ধরেন আজকে একটা আন্দোলন হবে, ধরেন আমি 2টা লাইন লিখব, জাতি ধরেন তাকায় থাকবে। আমার আল্লাহর রহমতে 65,000 ফলোয়ার আছে, খুবই ভালো জিনিস। এই 65,000 ফলোয়ারের মধ্যে হয়তো বা আমি জানি না কত হাজার ফলোয়ার আশা করবে কি জানেন, যে আজকে যেহেতু কিছু একটা ঘটছে অতএব হাসান রুবায়েত ভাই কিছু একটা লিখবেন। এটা করতেন, আমাদের শামসুর রহমান এই কাজটা করতে পারতেন। বা ধরেন এটা আসলে হয়েছে, কেন হয়েছে এবং লিটারেচারের জন্য এগুলো আসলে কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আমি একটু আলাপ করব। সেটা হলো যে ধরেন আমাদের যেহেতু 1952 ঘটলো, 1952 ঘটনার ফলে কী হয়েছে জানেন, একদল কবির মনে হইল যে আমাদের 52 নিয়ে কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এটা তারা মনে করলেন। আরেক দল কবি মনে করলেন এই যে বাঙালি জাতীয়তাবাদের এখানে এক ধরনের উত্থান ঘটতেছে, এটারে একদম চাপা দিতে হবে, দিয়ে আরবি উর্দু ফার্সিকে আরও প্রমিনেন্ট করতে হবে। 2টা ধারাই দেখবেন 1952-এর আশেপাশে ছিল। এবার ধরেন তারা হেরে গেল 1952-তে, 1971 ঘটলো এখানে। এবং 1971-এর যে আলাপ দেখবেন যে এক ধরনের কবিদের মধ্যে এই ধরনের তারা মানে চাপ ফিল করতে শুরু করলেন যে 71 নিয়ে লিখতে হবে। ধরেন 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লিখতে হবে, 70-এর নির্বাচন হয়ে যাচ্ছে এটা নিয়ে লিখতে হবে, 71-এর বড় ঘটনা ঘটে যাচ্ছে এটা নিয়ে লিখতে হবে। যে লেখেনি তাকে হয়তো তারা বলতেছে যে সোসাইটির প্রতি এই কবির কোনো দায় নাই, কোনো নাই, আরে এটা কোনো কবি হলো নাকি, যে মানুষের প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এরপরে ধরেন এইভাবে কিন্তু ঘটতে থাকে। তাই আমি বলছি যে এগুলো আসলে কি, এগুলো আসলে এক ধরনের প্রোপাগান্ডামূলক সাহিত্য। এখন এই সাহিত্যের ভবিষ্যৎকে সেটা আলাপ পড়ে। তো প্রশ্ন হচ্ছে যে ধরেন আজকে ধরেন কালকে হচ্ছে এখানে মনে হয় একটা মারামারি টারামারি হয়েছে, ঠিক আছে, আমি কি যেন একটা পোস্ট দিলাম, পরে দেখি ওখানে আমারও ধরেন ইচ্ছা মতো ব্যাশিং করা শুরু করলো, হোক 2 লাইন কবিতা, ভাই এখন লিখবে এটা নিয়ে। হ্যাঁ, মানে এটা আসলে কিন্তু আমাকে প্রেইজ করার জন্য না, মানে আমি যেহেতু 24-এর গণ অভ্যুত্থান নিয়ে প্রচুর লেখাপত্র করছি 2-4 লাইন করে, তো তারা এখন মনেই করতেছে তুমি ওইটা করছো ভালো, তুমি তো করছো, তুমি আজকে আমার ভাইয়ের উপর গুলি চালানো হয়েছে, তুমি এটা নিয়ে কথা বলতেছো না কেন। হ্যাঁ, আবার আমি লিখছি নীরবতা ফ্যাসিস্টের ভাষা, তো আমি নীরব থাকাও একটা মুশকিল, বুঝছেন। কিন্তু ভাই রিয়েলি আমি আসলে নীরবই থাকতে চাই,
হ্যাঁ, মানে লিটারেচারের জন্য নীরবতা খুবই জরুরি জিনিস। তবে আমি যে লাইনটা লিখছি এটা আসলে অন্য কাণ্ড ঘটছে। হ্যাঁ, মানে আমি লিখছি একভাবে, হয়তো প্রচার হয়েছে আরেকভাবে, এটাই সাহিত্যের মজা। যাই হোক, তো এখন যেটা হয়েছে কি জানেন, এই যে একটা সোশ্যাল প্রেশার যে আপনাকে লিখতে হবে, এই যে আপনাকে লিখতে হবে, এই প্রেশারে যদি কবিতা পড়া যায় তাহলে একটা ঝামেলা হওয়ার চান্স আছে। তো এখন আমি আমার মূল আলাপে আসি। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের কবিতা আমি যেটা বলতেছিলাম, এখন পর্যন্ত আসলে জীবনানন্দরা যে ধরনের অ্যাস্থেটিক্স চিন্তা করতেন ওই ধরনের চিন্তা দ্বারাই আমাদের কবিতা এখনও প্রভাবিত। আমরা আসলে অনেক বেশি চিন্তা করি যে কবিতায় সমাজ, কবিতায় রাজনীতি, কবিতায় ধর্ম, কবিতায় মানুষের চিন্তাভাবনা, এই সমস্ত কিছু আসলে কবিতার কোনো দায় নাই। এটা ধরেন এক ধরনের কবিরা মনে করেন, তাদেরকে দেখবেন যে আবার এক ধরনের গালিগালাজও করা হয়। এই গালিগালাজের ভালো শব্দ আছে, আর্ট ফর আর্টস সেক। হ্যাঁ, যে এরা হচ্ছে আর্ট ফর আর্টস সেকের কবি। হ্যাঁ, এদের সমাজের প্রতি কোনো দায় নাই, এরা আসলে সবসময় স্ক্যাপিস্ট। দেখবেন যে স্কেপিস্ট মনে হয় ইয়েরে বলা হয়তো আপনার সম্ভবত কিডসকে, যে সে আসলে স্কেপিস্ট। ধরেন দুনিয়ায় ধরেন বিশ্বযুদ্ধ ঘটে যাচ্ছে, মহামারী হয়ে যাচ্ছে, তারপরেও কিডস কিছু বলে না কেন? ঠিক আছে, কিডসের দেখবেন একটা বিখ্যাত কবিতা আছে, ওড টু নাইটিঙ্গেল। ওড টু নাইটিঙ্গেলে কিডস করে কি জানেন? সে নাইটিঙ্গেলের মধ্য দিয়ে সে বলতে চায় কি, যে দেখেন এরকম একটা লাইন আছে সম্ভবত, যে অ্যাডিউ ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল। হ্যাঁ, যে পালাও, ঠিক আছে, এই যে কল্পনা তোমাকে খুব ভালো করে প্রতারিত করতে পারে না, না না আমি আর নাই, ঠিক আছে আমি পালাই। হ্যাঁ, মানে সে আসলে একটা পলায়ন পর একটা ব্যাপার তার ভিতরে ছিল। এটা কবিদেরকে অনেকেই বলে যে স্ক্যাপিস্ট বা স্ক্যাপিসিজম। তো এই যে স্ক্যাপিস্ট হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে কবিদের ব্যাপারে 1930-র পর থেকে এই ব্যাপারটা চলে আসছে। আমাদের কবিতায় কিন্তু দেখবেন যে আন্দোলন সংগ্রাম এই সমস্ত ব্যাপার আমাদের কবিতায় ছিল, একদমই যে ছিল না তা না। তবে সম্ভবত আমাদের কবিতার যদি আপনি, আচ্ছা ধরেন আমাদের এখানে ঈশা খাঁর সময়ে ধরেন যে আপনার মুঘলদের সাথে আমাদের বহুত যুদ্ধ হয়েছে বা ঝামেলা হয়েছে, এগুলো নিয়ে কোনো কবিতা আছে? আমি জানি না। ধরেন এগুলো নিয়ে কেউ কবিতা লিখছেন কিনা আমি জানি না, বা ভালো কোনো কবিতা আছে কিনা আমি জানি না। যদিও ভালো কবিতা ব্যাপারটা খুবই একটা মানে আইডিয়া, ভোগাস আইডিয়া। যাই হোক, কবিতাই ধরেন হয়তো বা নাই ঈশা খাঁ নিয়ে। আপনি দেখবেন খেয়াল করে যে বাংলা এই অঞ্চলের হিস্ট্রিতে ঈশা খাঁর মতো ধরেন বড় বীর আপনি হয়তো খুব একটা পাবেনই না, মানে এই অঞ্চলের যদি আপনি চিন্তা করেন। কিন্তু দেখবেন ঈশা খাঁ নিয়ে আসলে এখানে কোনো কবিতাই নেই, ঠিক আছে, বা ভালো কোনো কবিতা নাই, বা আমি পড়িনি। আপনাদের পড়া থাকলে বলতে পারেন, সমস্যা নাই। তো তাহলে এখন কি বাংলাদেশের হিস্ট্রিতে বা বাংলা ভাষার হিস্ট্রিতে কি শুধুমাত্র 1952, শুধুমাত্র 1971, শুধুমাত্র ধরেন এই 2024, তা তো না। বাংলা ভাষার হিস্ট্রিতে তো ধরো আরও অনেক ধরনের কাণ্ড তো এখানে ঘটছে, সেই সাহিত্যগুলো কই আসলে? তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে এই যে আপনার সমাজ এবং সংস্কৃতির প্রতি যেটা দায় কবিদের, হ্যাঁ, এই দায় আমার মনে হয় না যে খুব ভালো দায়, বা কবিদের প্রতি এই ধরনের দায় চাপায়া দেওয়াটা আসলে খুব ভালো ধরনের দায় বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, যেহেতু আমি বললাম বা জীবনানন্দ বলছেন কবিতা অনেক রকম, তো কিছু কবিতা তো থাকবেই যে কবিতাগুলো হয়তো স্লোগান হবে। হ্যাঁ, এখন একটা কাণ্ড আছে, আপনি খেয়াল করে দেখেন। ধরেন আপনার 21 ফেব্রুয়ারি নাই, আমার ভাইয়ের রক্ত রাঙানোও নাই। আপনি কিন্তু অন্য দিনগুলোতে আসলে 21 ফেব্রুয়ারির ওই গান বা ওই কবিতাটা কেউ পড়ে না। আপনি পড়েন কিনা জানি না, আমি পড়ি না। হ্যাঁ, এবার ধরেন আপনার এই যে আপনার বিভিন্ন দিবস ভিত্তিক যে কবিতা, ধরেন নানান ধরনের দিবস তো আছেই। হ্যাঁ, তো সেই দিবস ভিত্তিক কবিতাগুলো আসলে ওই দিবসের বাইরে কেউ পড়ে বলে আমি জানি না। বা ধরেন ওই দিবস আসবে, ফেসবুকে ওগুলো পোস্ট হতে থাকবে, ঠিক আছে, এটাও তো এক ধরনের পড়া, যা ভাই আমরা পড়তেছি আজকে, ঠিক আছে। 21 ধরেন 2024 নিয়ে, জুলাই নিয়ে সবচেয়ে ভালো কবিতা কে লিখছে, এগুলো নিয়েও দেখবেন যে একটা টানা টানা হেঁচড়া চলতেছে, এখনও এটা চলবেই, আগামী অনেক বছর পর্যন্ত চলবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা যে দাঁড়াচ্ছে, তার মানে কি জানেন, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো দিবস ভিত্তিক যে কবিতাগুলা, সেগুলোই আসলে কি করে জানেন, আপনার এই সমাজ এবং সংস্কৃতির দায় পালন করে ওর দায় শেষ হয়ে যায়,
ও আসলে ঘুমায়া পড়ে, হ্যাঁ, নতুন দায় আবার মাঠে আসে, আবার ওগুলা ফিরে আসে। যেইভাবে ধরেন আপনার কি বলে, যে ভাই বললেন যে যেনবা নজরুল আমাদের সঙ্গেই ছিলেন, আর দিনগুলোতে নজরুল গেল কই? ধরেন আপনার জুলাই আগস্ট নজরুল একদম বিশাল ব্যাপার, কিন্তু আমি বলতেছি যে আপনি কি ধরেন বিফোর জুলাই, তার আগে নজরুল কই? আমরা কি আসলে নজরুলকে ওইভাবে পাঠ করি? মানে তো এই যে আমরা যে পাঠ করি, এই কোশ্চেনটা যে আমি করতেছি, এই কোশ্চেনের আসলে কারণটা কি? দেখেন, আমার যেটা মনে হয় কি, মানুষ কবিতা পড়ে নানান রকম উপায়ে। আচ্ছা, সেই উপায় কী রকম? সেটা হচ্ছে যে বাংলা এই অঞ্চলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কবিতা আসলে গান ছিল, বা পুরাতন আলাপি তাই, কবিতা আসলে গানই ছিল। আমাদের কবিতা কিন্তু খুবই লিরিক্যাল। হ্যাঁ, পরে তো ধরেন ইউরোপের সাথে আমাদের মানে যোগাযোগ হওয়ার পরে আমাদের কবিতা নানান রকম হয়েছে, কিন্তু আমাদের কবিতা মূলত লিরিক্যাল। তো আমাদের এখানে কবিতা কী হয়েছে? আমাদের এখানে কবিতা গান হয়েছে। যেমন আপনারা খুবই ভালো করে জানেন ময়মনসিংহ গীতিকা, যদিও এটার কবিরা গীতিকা নাম দিচ্ছে কিনা আমি জানি না, নাম মনে হয় অন্য কেউ দিচ্ছে, কিন্তু এটা গীতের মতো বা ওইটা ধরেন পারফর্ম করা হইতো। তা আমাদের কবিতা বা আমাদের ইয়েগুলো মূলত আসলে এরকম পারফর্মিং আর্ট ছিল আসলে মূলত। ধরেন আপনারা মনে আছে যে আমাদের এখানে পুঁথি পাঠ হইতো, পুঁথি পড়তো মানুষ, ধরেন পুঁথিতে সবাই মিলে তাল দিয়ে পুঁথি শুনতো, ঠিক আছে? আপনারা 1000 বছর ধরে পড়ছেন কিনা আমি জানি না, আমার সিলেবাসে ছিল, দেখবেন ওখানে পুঁথির সব আলাপ ছিল। তাই আমি যেটা বলতেছি যে এই অঞ্চলে কিন্তু এই ব্যাপারটা ছিল যে একজন লোক পড়তেছে, আপনার 20 জন লোক সেটা হ্যাজাক লাইট লাগায়া বা কিছু একটা করে সেই কবিতাগুলো সে শুনতেছে। এই যে শোনা এবং পড়া, এই পারফর্মিং আর্ট ছিল, যেটা আপনি এখনও পাবেন উর্দু সাহিত্যে। আমি শুনছি যে ওদের নাকি স্টেডিয়ামে লাখ লাখ মানে হাজার হাজার লোক আসে হচ্ছে আপনার উর্দু কবিতা শোনার জন্য, আর ধরেন একটা করে 2 লাইনের শেরটের কী সব পড়ে, ওয়াও বিসমিল্লাহ সুবহানাল্লাহ কী সব বলতে থাকে। বাংলা কবিতা আপনি এটা পাবেন না। অর্থাৎ বাংলা কবিতাটা ছিল সম্ভবত, হয়তো পুঁথিতে এটা ছিল, হয়তো তখন পুঁথি পড়া হয়তো, তখন পুঁথির মধ্যে হয়তো কেউ হয়তো একদম ধরেন মানে ওই রকম সুবহানাল্লাহ বলে উঠছে, কেউ না বললে হয়তো অন্য কেউ কিছু কইতো আসলে। তাই আমি বলছি যে এই যে পারফর্মিং আর্ট থেকে কবিতা কিন্তু সরে গেছে। আমরা আসলে যেটা করতে পারি, এই যে সমাজ সংস্কৃতির জন্য কবিতাকে পারফর্মিং আর্টের জায়গায় আবার ফিরে আনতে পারি, এবং যে কবিরা তার নিজের মতো করে চিন্তা করতেছে যে না, সমাজ সংস্কৃতির প্রতি আমার বা প্রেজেন্ট সমাজ সংস্কৃতির প্রতি আমার আসলে এত দায় নাই, সে তার মতো করে লিখে যাচ্ছে। আপনি তাকে স্কেপিস্ট নাম দিচ্ছেন, দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি বলছি যে কবিতাকে আসলে যদি আমরা শুধুমাত্র এই পারফর্মিং আর্টের জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু কবিতার যে মানে কবির যে মনোজগৎ, সেটা কিন্তু আসলে পাঠক দ্বারা করাপ্ট হয়ে যাবে। কিভাবে? ধরেন একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, কেউ কবিতা লিখতেছে না, তখন ধরেন এই যে সাধারণ জনগণ বলবে যে আজ কবিরা কোথায়, তারা কেন মুখে কুলু পাটিয়ে বসে আছে, কেউ কিছু লিখতেছে না, যেন বা কবি লিখলেই একটা বিরাট বিপ্লব হয়ে যাবে। আসলে বিপ্লব করে মানুষ, বুঝছেন, বিপ্লব করে সাধারণ মানুষ। কবিরা যেটা করে কি, আমার ধারণা কবিরা যেহেতু আরও 10টা মানুষের মধ্যে তারও একটু মানে চুলকানি আছে, তার মস্তিষ্কে ইয়ে করে, কিলবিল করে, সে চিন্তা করে কি যে এত মানুষ নামলো, হালায় আমি চুপ করে বসে আছি, আমিও নামি। এখন তার যেহেতু, আমি আমার পার্সোনাল কথা বলতে পারি, আমার যেহেতু সাহস কম, হ্যাঁ, ধরেন আমারে গুলি করতেছে, এটা তো আমি ভাবতেই ধরেন তার আগেই ধরেন আমি নাই। হ্যাঁ, গুলি তো দূরের আলাপ, কেউ যদি চিন্তা করে যে আমারে ধরেন একটা ঢিল মারবে, পাথর মারবে, আমি পার্সোনালি কী করে জানেন, কোথাও যদি দেখি যে একদল লোক জটলা লেগে আছে, কোনো একটা ঝামেলা হইতেছে, বাই কসম আমি ধরেন 10 হাত দূর দিয়ে চলে যাবো, আমি কাউরে বলবো না যে হইতেছি, অনেক দূরে গিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে বলবো কি জানেন ভাই কী হয়েছিল, ঠিক আছে, অথবা তাও জিজ্ঞেস করবো না, বাসায় চলে যাবো, ঠিক আছে। আমি সবসময় আমার পার্সোনালি আমি যেটা মনে করি যে আমি সবসময় সেফ থাকতে চাই, এটা হলো আমার আসল আলাপ, ঠিক আছে। যার কারণে ধরেন আমার পক্ষে তো মাঠে ময়দানে নামা সম্ভব না, আল্লাহ আমার ওই সাহস দেয়নি, বা আল্লাহ দেয়নি তা না বলে আমি নিজেই হয়তো লুকায় থাকতে চাই, অনেক বেশি দিন বাঁচতে চাই, এটা আমার চাওয়া। এখন আপনি আমারে বলতে পারেন যে ভাই আপনি ভীতু, ঠিক আছে, আপনি তো আসলে একটা ভীতুর ডিম, হতে পারি, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে। এখন ঝামেলাটা যেটা হয়েছে কি জানেন, এই কবিদেরকে তো সুরসুরি দেয়, তো দিলে সে আসলে তখন আসলে একটা বিপ্লবের লাইন লিখতে থাকে, আসলে তো সে লেখেনি, লিখছে কিন্তু রাস্তায় মানুষ,
ঘটনা বুঝতে পারেন? মানে ধরেন আমি যদি এটা বলি যে যখন শহীদ আবু সাইদ যখন ধরেন দাঁড়ায় গেলেন, হ্যাঁ, তখন ধরেন হয়তো আমি লিখতেছি যে মানে ধরেন কী বলে যে আমার একটা কবিতা পাঠ্য হয়েছে আপনারা জানেন, তো ওই কবিতার প্রথম লাইন এরকম যে ভাই মরল রংপুরে সেই রংপুরিত বাংলাদেশ, হ্যাঁ, বা ধরেন আমার একটা লাইন ওই আবু সাইদ শহীদ আবু সাইদ নামে একটা আলাদা কবিতায় আছে যে রংপুরে যে হিমালয় ছিল এটা আমি জানতাম না। এটা আমি অবজারভার হিসেবে বলতে পারি, আমি কিন্তু আবু সাইদ না, মানে আমার পক্ষে 1000 বার জন্মাইলেও হয়তো বা আবু সাইদ হওয়া সম্ভব না, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি কি জানেন, যে আবু সাইদরা রাস্তায় জীবন দেয় তখন আসলে কবিতা তৈরি হতে থাকে, অর্থাৎ কবিরা বিপ্লব করে দেয়, ইন্টালেকচুয়ালরা বিপ্লব করে দেয়, এরকমটা মনে হয় না, আসলে মানুষ নিজেই তার বিপ্লবটা তৈরি করে। তার মানে কি জানেন, মানে এই যে আমরা যে এখানে বিষয় ঠিক করছি যে সমাজ এবং সংস্কৃতিতে কবির কাজ কি বা কবিতার কাজ কি, কবিতার কাজ হলো সমাজ এবং সংস্কৃতিতে মানুষ তার জান দেবে, কবি আরামে বসে থাকবে, থাইকা ওই ব্যাপারটাকে সে আসলে লিখবে। তবে হ্যাঁ, এটা আমি খারাপ চোখে দেখতেছি না, কারণ হচ্ছে ধরেন যে আবু সাইদের ওই ভঙ্গিমাটা যদি ক্যামেরায় ক্যাপচার না করা হইতো, যদি লাইভ না দেখা যাইতো, তাহলে কি বাংলাদেশ এইভাবে উত্তাল হইতো? হয়তো হইতো না। তো ওইটা তো আসলে একটা আর্টের ফর্ম, ওটা একটা ফর্ম। এখন আমি যদি আবু সাইদকে নিয়ে একটা এলিজি না লিখি, আরেকজন কবি যদি সেটা নিয়ে না লেখেন, আরেকজন কবি যদি সেটা নিয়ে না লেখেন, তাহলে যেটা হবে সেটা হলো হিউম্যান হিস্ট্রিতে মানুষের যে ধরেন তার যে আপনার কি বলে তার যে গল্পগুলা, আপনারা গেম অফ থ্রোনস দেখছেন জানি না, তো আমার দেখা আছে। গেম অফ থ্রোনসে দেখবেন একদম শেষের দিকে এসা ওই যে মানে যে লোকটা ট্রিয়ন ল্যানিস্টার, খাটো করে ওই লোকটা বলে কি জানেন, যে হিউম্যান হিস্ট্রিতে দিনের পর দিন, বছরের পর বছর, হাজার বছর ধরে যা আসলে মানুষ পাস করতে থাকে সেটা হলো স্টোরি। তো আপনার যদি স্টোরি না থাকে, আপনার আরেকটা আবু সাইদ তৈরি হবে না। আপনার যদি ধরেন যে বলবীর চির উন্নত মামসির যদি না থাকে, আরেকজন দাঁড়াবে না। অর্থাৎ কবিরা এই কাজটা সম্ভবত করেন যে তারা আসলে যেই ঘটনাটা ঘটে যায়, সেই ঘটে যাওয়া ঘটনাকে সে আসলে লিখতে থাকেন, তার মেমোরি থেকে লিখতে থাকেন, এবং সেটা আসলে সে তার পরবর্তী জেনারেশনকে সে পাস করে যায়। এই পাস করে যাওয়া রিটেন যে আপনার যে কাব্যটা, এইটা আসলে তার পরবর্তী বা ওই জেনারেশনকে কী করে, তাকে উদ্দীপ্ত করে সে আবার রাস্তায় নামতে থাকে। সমাজ এবং সংস্কৃতিতে কবির এইটুকু অবদান ছাড়া আর কোনো অবদান মেবি নাই। ধরেন যে ট্রয়ের ঘটনা ঘটছে কিনা আমি জানি না, ট্রয় নিয়ে যদি আসলে ধরেন আপনার ইলিয়াড যদি না লেখা হইতো, বা ধরেন মহাভারত যদি না লেখা হইতো, তাহলে কি হিউম্যান হিস্ট্রির মানে এই ধরনের যে একটা গ্রেট ঘটনা ঘটতেছিল, ঠিক আছে, বা এই ধরনের ঘটনা তো ঘটে, সেগুলো কি আসলে আমরা জানতাম না। ধরেন যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অদ্ভুত অদ্ভুত সব সিনেমা আছে, সেগুলো যদি আপনি না দেখেন, তাহলে আপনি কিন্তু ওই সময়কার কাণ্ডগুলো আপনি হয়তো রিয়েলাইজ করতে পারবেন না। তো আমরা আসলে কীভাবে কী করতাম, আমাদের নানি দাদিরা আমাদের কাছে গল্প পাস করতো, তো গল্প পাস করা তো আসলে আপনার এখন বন্ধ হয়ে গেছে। এখন ধরেন রিলস পাস হয়, হ্যাঁ, একটা ভালো জিনিস, আমারও অনেকে রিলস দেয়, আমিও দেখি, আরামেই দেখি, সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে যে কবিরা আসলে ওই কাজটা করে। সোসাইটিতে আমার মনে হয় কি জানেন, যে কবিদের কাছ থেকে বেশি কিছু চাওয়ার আসলে কিছু নাই। মানে এই যে ধরেন কবিতা সমাজ এবং সংস্কৃতি, কবিতা সমাজ এবং সংস্কৃতিতে এর বেশি আসলে কিছু করতে পারে না। অর্থাৎ যা করে মূলত সাধারণ মানুষই করে, পিপল ঘটনাটা ঘটায়, কবিরা এটাকে জাস্ট লিপিবদ্ধ করেন, আর কিছুই করেন না। কারণ কবিরা যদি লিপিবদ্ধ না করতেন, তাহলে হয়তো বা, আমি জানি না, আমি নট শিওর, মানে হয়তো বা যেটা হয়তো যে আগামী দিনের আরেকজন হয়তো ধরেন অনেক বেশি সংগ্রামী কোনো মানুষ হয়তো তৈরি হইতো না। কারণ সেটা ফিল করে এই কবিতা, কিন্তু ধরেন কবিতা বা যে কোনো ধরনের এই ধরনের আর্ট কিন্তু খারাপ জিনিস। খারাপ কী অর্থে আপনাকে আমি বলি, ধরেন যে আপনার এটা শুধু কবিতা না, আরও ব্যাপারে আমি যদি এখন সেগুলোকে যদি সবগুলোকে যদি কবিতা বলে মনে করি, ধরেন আমরা হইতেছে ধরেন যে আগেকার যে ঘোড়ার তলোয়ারের যে যুদ্ধ ছিল, কী সব ধরেন যে একদম মারতো এক হুঙ্কার, কবিতার মতো করে, বুঝছেন, দিয়ে ধরেন এই যে শেখ মুজিবের ভাষণটা এত কেন, এটা ওই যে একটু কাব্য ভাব আছে, বুঝছেন, এই কাব্য ভাব আছে, এর ভেতরে একটু ধরেন মনে হবে যে আরে হ্যাঁ ঠিক আছে, একটা মাথার ভেতরে একটা
আপনার এটা ইয়ে করতে থাকে, রেজোনেট করতে থাকে। এই যে রেজোনেন্সটা তৈরি হয়, এটা হয় তার সুরের কারণে। হ্যাঁ, আপনি দেখবেন ধরেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, বা এটা কবিতা হিসেবে এত ভালো কোনো কবিতা না, ঠিক আছে। বা ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনার যে কবিতাটা পাঠ্য হয়েছে আপনার মতে কি এটা অনেক ভালো কবিতা, তা আমি হয়তো বলবো যে না, আমার মতে এটা ভালো কবিতা না। কিন্তু ওই যে দেখবেন যে এটারে যদি আপনি যদি প্রতিদিন একই ক্যাসেট বাজাতে থাকেন, একই ক্যাসেট বাজাইলে বুঝছেন 10 বছর পর মনে হবে ভাই মরলো রংপুরে সেই রংপুরিত বাংলাদেশ, তার কাছে মনে হবে বাপরে বাপ না জানি কি। বিষয়টা আসলে কিছু না, বিষয়টা হচ্ছে যে রিপিটেশনের ঘটনা। এটা আপনাকে আসলে 7ই মার্চের যে ভাষণ আপনাকে এতবার শোনানো হয়েছে যে আপনার ভেতরে এটা একটা মেমোরি, একটা কালেকটিভ মেমোরি তৈরি করছে। আপনার যে ধরেন আমাদের বডি তো আসলে ধরেন পিরিয়ডিক মোশনে কাজ করে, ঠিক আছে। আপনারা যারা এখানে সায়েন্সের লোকজন আছেন তারা খুব ভালো জানবেন যে আমাদের পুরো ব্যাপারটা আসলে পিরিয়ডিক। তো এই যে ধরেন 7ই মার্চের দিন 7ই মার্চ আসে, ও তখন পিরিয়ডিক স্টাইলে কী করতে থাকেন, ও আপনার স্মৃতিগুলোকে সে আসলে উস্কাইতে থাকে। তো আপনি যদি আপনার 24কেও যদি এরকম কোনো কবি বা কোনো সংগঠন ধরেন এরকম বাজাতে থাকে, ঠিক আছে, তার ভিতরে একটা কালেকটিভ মেমোরি তৈরি হবে, তখন তার কাছেও মনে হবে এই কবিতা তো মারাত্মক কবিতা, হয়তো এটা কবিতাই না। মানে যেহেতু কবিতার কোনো স্কেল নাই ভালো মন্দের, আমি ওই জায়গা থেকে বলতেছি। সো আমার যেটা আলাপের মূল আলাপ সেটা হচ্ছে যে সোসাইটির মানে কবির কাছে বা কবিতার কাছে, কবির কাছে না ঠিক কবিতার কাছে সোসাইটির আসলে মানে কালচার বলেন বা সমাজ বলেন, আসলে তার কিছু আসলে চাওয়াই উচিত না। যদি কবি কিছু করে তাহলে ভালো, না করলে চুপ থাকো, সমস্যা করার কিছু নাই। তাকে দায় দিলে আমার মনে হয় যে ভালো লিটারেচার তৈরি হয় না। হ্যাঁ, যেমন ধরেন যে আপনারা হয়তো জানেন যে 71 নিয়ে এত বাজে সাহিত্য হয়েছে তার হিসাব নাই। কেন? কারণ হচ্ছে সবাই এটা ফিল করছে আমাকেও লিখতে হবে, লিখে প্রমাণ করতে হবে আমি 71-এর লোক। তো এখন আপনার ভিতরে আসলে জিনিসটা অর্গ্যানিক্যালি আসতেছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অর্গ্যানিক্যালিও আসতেছে, কিন্তু আসলে আপনি অত ভালো শিল্পী না যে শিল্পী আসলে অনেক বেশি ধরেন ক্রাফট জানে, আপনি হুদায় লিখে ফেলতেছেন। যার কারণে ধরেন প্রচুর 71, প্রচুর বঙ্গবন্ধু, এটা কিন্তু ওই কারণে। আমার ধারণা প্রচুর 24 হবে, কিন্তু যেটা হয়তো আমরা মিস করে যাব সেটা হলো যে ভালো লিটারেচার তৈরি হবে কি না। দেখেন, ভালো লিটারেচার তৈরি না হলে যেটা হবে কি জানেন, আপনি আজকে ট্রয়ের ঘটনা পড়তেছেন কারণ হোমার ইজ এ গ্রেটেস্ট পোয়েট এভার, ইলিয়াড ওডিসি হচ্ছে গ্রেটেস্ট লিটারেচার এভার, যার কারণে কিন্তু আপনি এটা পড়তেছেন। আপনি ডিভাইন কমেডি, হ্যাঁ ধরেন দান্তের যে ডিভাইন কমেডি আপনি এখনও পড়তেছেন কারণ হচ্ছে গ্রেটেস্ট লিটারেচার এভার। আপনি যদি গ্রেটেস্ট লিটারেচার না তৈরি করতে পারেন 24 নিয়ে, তাইলে কিন্তু ভাই আপনার লিটারেচার এমনি নাই হয়ে যাবে, ও নিজে নিজে নাই হয়ে যাবে। 24 থাকলেই কি আর না থাকলে কি, 71 তো আছে, কিন্তু 71-এর লিটারেচার নাই, ভালো কবিতা নাই। ভালো উপন্যাস থাকতে পারে, যেহেতু আমার গদ্য খুবই পড়া কম আমি জানি না, কিন্তু ভালো কবিতা 2-1টা বাদে, বুঝছেন, মানে গ্রস লেভেলে বড় লেভেলে আসলে ভালো কবিতার সংখ্যা নাই বললেই চলে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে যদি আপনি আসলে একটা গ্রেট লিটারেচার তৈরি করতে চান, তাইলে আসলে আপনাকে নিজেরই আসলে গ্রেট হওয়ার দিকে যাওয়া লাগবে। এবং 24 কেন, আপনি যদি বেহেশত নিয়েও যদি কবিতা লেখেন, হাসরের ময়দান নিয়েও যদি কবিতা লেখেন, যেমন ধরুন আমার একটা বই আছে, বিজ্ঞাপন করে যাই, নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা বের হওয়ার পর আমি বারবার একটা কথা বলতাম, আমি আমার নিজেরাই বলতাম যে দয়া করে রসুলের নামের জন্য যেন এই বইটা কেউ না কেনে। কারণ কি জানেন, কারণ এখন মানে রসুল ব্যাপারটা তো আসলে ধরেন মানে বিয়ন্ড একটা কোশ্চেনের আলাপ, তো তাও ওই আলাপ আমি যাইতেইছি না। এখন আমি চাইতেছি কি জানেন, যে এই মহান লোকটাকে নিয়ে আমি লিখলাম বা এই মহত্তম লোকটাকে নিয়ে আমি লিখলাম, লোকে, আমি যেহেতু কবি এখন আমি তো আমার হিস্সা চাই। আমি চাই কি জানেন, যে লোকে আমার কবিতাটা পড়েই বলুক যে না, রসুলকে নিয়ে লেখা একটা ভালো কবিতা এটা। কিন্তু রসুলকে নিয়ে লেখা বলে যে এই কবিতাটা আপনি পড়বেন, এই বইটা আপনি কিনবেন, মানে এই আশাটা আমি আসলে পার্সোনালি করি না। হ্যাঁ, এখন আমি ওনাকে নিয়ে লিখছি, এখন রসুলকে নিয়ে লিখছি বলেই যে দুনিয়ার শ্রেষ্ঠ কবিতাটা আমি লিখে ফেলছি এইটা মনে করার কোনো কারণ নাই, যদিও উনি রসুল। অর্থাৎ আল্লাহকে নিয়ে আপনি দুনিয়ার সেরা কবিতাটা লিখে ফেলতে পারবেন না হয়তো, যদি না আপনার ভিতরে ওই ক্যালিবারটা বা ওই আপনার যে কি বলে ওই ক্রাফটটা যদি আপনি না শেখেন। সো আমি এই জন্য বলতেছি কি জানেন, যে এই যে সমাজ সংস্কৃতি, কবিতা ইনস্ট্যান্ট কাজ করে, আবার দীর্ঘদিন পর্যন্ত কবিতা হিস্ট্রিকে ধরে রাখে। তো
তো এই আলাপ সম্ভবত এইরকম, আমি যেটুকু বুঝে থাকি সেটা হলো যে ইনস্ট্যান্ট কবিতা কীভাবে কাজ করে এবং দীর্ঘদিন পর কীভাবে কাজ করে। ঠিক আছে, এই যে দীর্ঘদিন পর কাজ করে আসলে ইলিয়াড ওডিসি, দীর্ঘদিন পর কাজ করে আসলে ধরেন আপনার মহাভারত, দীর্ঘদিন পর কাজ করে হয়তো বা আপনার হচ্ছে ডিভাইন কমেডি। ঠিক আছে, দীর্ঘদিন পর বাংলা সাহিত্যে এরকম ধরেন চর্যাপদ কাজ করতেছে। তা আমি এই জন্য বলতেছি যে আসলে আমাদের ইনস্ট্যান্ট লিটারেচার মানে কবিতা এবং ভবিষ্যতের কবিতা দুটোই আমার মনে হয় লেখা উচিত। যদি আপনি ইনস্ট্যান্ট লিখতে চান, এর উদ্দেশ্য হচ্ছে জনগণকে উস্কানি দেওয়া। এই উস্কানি দেওয়ার দায়িত্বও কবিদের আছে। শোনেন, আম পাবলিকরে সম্ভবত 3 ধরনের লোক উস্কানি দিতে পারে আমার ধারণা। এক হচ্ছে ধর্মগুরুরা, ধরেন বিশাল বড় কোনো পাবলিক ফিগার যিনি একজন বিশাল ইসলামী চিন্তাবিদ, বলবো না, চিন্তা অন্য জিনিস, ইসলামিক লিডার। ঠিক আছে, ধরেন উনি হয়তো হাজার হাজার মানুষকে মাঠে নিয়ে আসতে পারবেন, উস্কানি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার বিশাল কোনো রাজনৈতিক নেতা, এটা পারবেন। আরেকটা পারে সম্ভবত কবিরা। সে আবার কেমনে পারে জানেন? সে আবার এদের মতো রাস্তায় নেমে বলে না, সে উস্কানি দেয় অন্য স্টাইলে। ধরেন নজরুল বলতেছেন যে লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। আপনি এখন এটা আপনি কারাগারে যদি যান আর এটা যদি আপনারা কেউ বাজায় কানের কাছে, আপনারও মনে হবে কি জানেন, দেই এটা লাথি। ঠিক আছে, এখন এই যে একটা মানে কন্ট্রোভার্সিয়াল আলাপ করি, সেটা হচ্ছে যে ধরেন ধানমন্ডি 32 নম্বর ভাঙার আগে ওই দিন আমি একটা 2 লাইনের একটা স্লোগান লিখছিলাম। হ্যাঁ, মানে ধানমন্ডি 32 গুড়ায় ফেলার কথা বলছিলাম আমি। তো এটা নিয়ে ধরেন অনেকেই আমাকে মানে নিন্দামন্দ করছেন। তার পলিটিক্যাল জায়গা থেকে তিনি সেটা করতেই পারেন, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার পলিটিক্যাল জায়গা থেকে আমি এটা মনে করছি যে ঠিক আছে, ধানমন্ডি 32 আসলে এটা গুড়ায় দিতে হবে, এটা আমার জায়গা থেকে। এখন আমি ভুল করছি না ঠিক করছি সেই আলাপ আপনি করতেই পারেন, কিন্তু আমি এটা মনে করছি। এখন দেখেন যেটা হইল কি জানেন, ধানমন্ডি 32 নাই হয়ে গেল, জনগণের পরে আমারে বলা শুরু করলে এই আপনার উস্কানি। তাই ভাই, আমি এইটা পোস্ট দিছি যতক্ষণ আগে, তার 7 থেকে 8 ঘন্টা পর বা 6 ঘন্টা পরে ধানমন্ডি 32 ভাঙা হইল। এখন হ্যাঁ, হইতেও পারে যে আমার উস্কানিতে মানুষ কিছু হয়েছে, কিছুই হয়নি। আসলে ও যেটা ফিল করছে কি জানেন, যে আচ্ছা হ্যাঁ ভাঙতে হবে, লাথিমার ভাঙড়ে তালা। এখন আমাকে বলতেছে আপনি এটা উস্কানি দাতা কবি। ঠিক আছে, এখন আমি এখন কোনো কিছু করলেই বুঝছেন বলে কি ভাঙেন আবার ভাঙেন। হ্যাঁ, ধরেন বলবে কি যে গড়তে তো কিছু পারেন না, ভাঙেন আবার ভাঙেন। এখন এত তো অ্যান্সার দেওয়া ফেসবুকে যায় না আসলে। আমি বলতেছি কি না, এখন একজন আমার সাথে লাগলো বুঝছেন, আমি আবার কী করি, কমেন্টে অনেকটা এগুলো আসে, আমি একটা দুটোর অ্যান্সার দিই, অন্যরা যেন একটু দেখে। জ্ঞানীদের জন্য ইহার জন্য মধ্যেই রয়েছে ধরেন একটা দেখে না যদিও, হ্যাঁ, ও যে যারটা তারটাই দেখে। তো হয়েছে কি, একজন আমার বললো যে আপনি তো আসলে দেন খালি উস্কানি। আমি বললাম উস্কানি তো নজরুলও দিছেন। কয় কি না, নজরুল উস্কানি দেয়নি, নজরুল আপনার ধ্বংসের কথা বলছেন কাব্যের মধ্য দিয়ে। আমি বললাম না, ঘটনা একটু অন্যরকম। কীরকম? আমি বলছি দেখেন, যখন আপনার কারাগারে কিছু লোক আছে বন্দি অবস্থায়, হয় রায় হয়ে গেছে যাতে এরা যাবজ্জীবন থাকবে, অথবা এদের রায় হবে, এরাই তো থাকে কারাগারে না। আচ্ছা ভাই, এখন নজরুল বলছেন লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। তাহলে কি, তাহলে উনি আসলে একটা এক্সট্রা জুডিশিয়াল কর্মকাণ্ড করতেছেন। উনি বলতেছেন যে জুডিশিয়ারির ওপর আমার কোনো আস্থা নাই, রায় কিন্তু জুডিশিয়ারি দিছে যে তোর যাবজ্জীবন, অথবা রায় কোর্ট দেবে যে তুমি বাইর হবা বা যাবজ্জীবন কিছু একটা হবে, তাই না? কিন্তু উনি কিন্তু এগুলোর মধ্যেই নাই। উনি বলছেন লাথিমার ভাঙড়ে তালা। তাহলে উনি কি আসলে আদালত অবমাননা করছেন কি না? করছেন, উস্কানি দিচ্ছেন। তো আমি বললাম এইভাবেই উস্কানি দেওয়া হয় আসলে। এখন আমি বললাম ওই দিন ব্রিটিশদের কাছেও মনে হয়েছিল এটা উস্কানি, ওই জন্য ওনার কী কী বই জানি নিষিদ্ধ করছিল। এই যে উস্কানি বলছেন, তো উস্কানি হচ্ছে এমন একটা জিনিস যা আপনার বিপক্ষে যায়, তা আপনার কাছে মনে হয় উস্কানি। কিন্তু যদি হিস্ট্রিতে যদি ওইটা আবার কাজ করে বসে, তখন ভবিষ্যৎ ওটাকে বলে কি জানেন, যে এটাই ছিল বিপ্লব। হ্যাঁ ভাই, এটা ঘটনা এরকম। আর আজকে আমার আপনার মনে হতে পারে যে হাসান রুবায়েত হচ্ছে একটা উস্কানিদাতা। ঠিক আছে, আজকে আমি মাইনে নিলাম, কিন্তু ভবিষ্যৎ হয়তো আমাকে টেরোরিস্টও বলতে পারে, ভবিষ্যৎ আমাকে বিপ্লবীও বলতে পারে। আমি জানি না আসলে কী ঘটনা। এখন সব কিছু তো আমি আসলে ধরেন ক্যালকুলেটিভ ওয়েতে করি না। হ্যাঁ, ভবিষ্যৎ কী হবে আমি জানি না, জানলে তো ভাই ভালোই হইতো।
ভালো ভালো কাজে খালি করতাম, তাই না? তো এই হচ্ছে কাণ্ড আর কি। তো যাই হোক, আমি আসলে যে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে কবিতার যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রথম কথা হলো আমি পার্সোনালি মনে করি যে ভালো কবিতার আসলে তার সময়কে ধারণ করবার দায় থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সে দায়টা নেয় তাহলে তার আসলে গ্রেট লিটারেচার তৈরি করবার পেছনে তার ধান্দা করা উচিত, এক। আর সে যদি উস্কাইতে চায় তাহলে তাকে আসলে ওই মানে গভীর কাব্য বাদ দিয়ে তাকে আসা উচিত সহজ কথায়, হ্যাঁ, যেটা জনগণ যেন উস্কানিটা পায়। কারণ আপনি তো দিচ্ছেন আসলে ওই কারণেই। আর সমাজ সংস্কৃতি কী চায়? সে চায় উস্কানি, ঠিক আছে? সো আপনাকে উস্কাইতে হবে। এই হচ্ছে দুই ধরনের লিটারেচার। আমার পক্ষ থেকে আলাপ এই পর্যন্তই শেষ। আপনার পক্ষ থেকে কোনো আলাপ থাকলে আপনারা করতে পারেন। কবিরা তো সাধারণত লেখালেখি করে, এখন সাধারণ মানুষ তারাও তো কম বেশি লেখালেখি করে, তো পড়াশোনা বাদ দিলেও অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয়তা দিয়ে টুকটাক লেখালেখি করে। তো কবি বা সাহিত্যিক আর হচ্ছে সাধারণ মানুষ, এই দুই শ্রেণীর মানুষকে কিভাবে ডিফারেন্সিয়েট করা হবে এখনকার? আমি পার্সোনালি কিন্তু মনে করি কি জানেন, এগুলোর আলাদা করে ডিফারেন্সিয়েট করার কোনো দরকারই নেই। কিছুদিন আগে হচ্ছে যেহেতু একটা বিপ্লব হয়ে গেল, এখন ধরেন আমার বাসায় একদল লোক আসছে আমার সাক্ষাৎকার নিতে, ভালোই লাগতেছিল, হ্যাঁ, মানে ভালো লাগতেছিল। কারণ কি জানেন, এটা অদ্ভুত কাণ্ড। সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি ম্যাথমেটিক্সে, ঠিক আছে? আমার কোনো চাকরি নেই বাকরি নেই, আমি করি টিউশন, হ্যাঁ। এখন টিউশনে যেহেতু করি এই জন্য বাড়িতে গেলে আমার কোনো দাম নাই। এখন ধরেন আমি যে 200টা লাইক পাই এটা তো আমার বাপে জানে না, আমার গ্রামবাসীও জানে না, ঠিক আছে? বা ধরেন আমার এক ছাত্র, মজার ব্যাপার, আমার এক ছাত্র সে আমার বলছিল কি, স্যার রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট, ও বলছিল স্যার আপনার ফেক আইডি কয়টা? আমি বললাম কেন? কয় আপনার কবিতার নিচে এত কমেন্ট কেন দেখি। মানে ভাবছে কি জানেন, আমি নিজেই গিয়ে নিজের কবিতায় কমেন্ট করি, না হলে তো এই জিনিস কেউ পড়ার কথা না, হ্যাঁ। এই জন্য যেটা হয়েছে কি জানেন, যে আমি যেহেতু মানে মান সম্মান পাই না, এই যে আপনারা আমার ডাকে আনছেন, আমি তো খুবই একটু ভাবে আছি যে ভালো লাগতেছে, হ্যাঁ, একটু মান সম্মান দেওয়া গেল বা পাওয়া গেল। তো এই 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 যে আপনার আমার বাসায় আসছে, এসে কি জানি একটা শ্যুট করতেছে, তো ওরা আমার বললো যে রাষ্ট্রের কাছে কবির আসলে আপনার চাওয়া কি? আমি বললাম কবিরে আলাদা করে ভাবার কি কাম? রাষ্ট্রকে বলেন ওরে নাগরিকের দায়িত্ব, মানে রেসপন্সিবিলিটি, মানে একটা নাগরিকের যে আপনার চাহিদা রাষ্ট্রের কাছ থেকে, তাকে ওইটুকু দিলেই এনাফ। আপনি ওরে কবি হিসেবে গুরুত্ব দেবেন আর চাওয়ালারে গুরুত্ব দেবেন না, তাহলে এটাও তো আসলে এক ধরনের নাগরিক হিসেবে ডিসক্রিমিনেশন, তাই না? তা আমি চাই না যে নাগরিক হিসেবে সে ডিসক্রিমিনেট হোক। এবার আসেন যে কবি আর ওও তো কবি। এটা হয়েছে কি জানেন, এই যে ধরেন রিপন ভিডিওতে জনগণ কি করে, তাকে মক করে যে ধরেন আমারই কোনো কবিতা যদি কারো পছন্দ না হয় বা তার যদি মনে হয় যে এই এরে যা একটু সাইজ করি, সে বলে কি এ তো রিপন ভিডিওর চেয়ে ভালো লাগে। আমি বলি কি জানেন, রিয়েলি রিপন ভিডিও ভালো লাগে, আপনি হুদায় ওরটা মনে করতেছেন না কেন কবিতা? এটা হচ্ছে আমাদের মাইন্ড সেটিং, বুঝছেন? যে আমাদের স্কুল কলেজগুলো আপনাকে আসলে কোনো এক রকমের কবিতার ব্যাপারে বলে, বা আপনার প্রথম আলো আছে, বা ধরেন বাংলাদেশের ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, বা ধরেন কালি ও কলম কি যেন একটা পত্রিকা আছে না? যেমন আমি 9-10-এ ভাবতাম কি জানেন, কালি ও কলমে যদি কোনোদিন আমার লেখা ছাপা হয় তাহলে মনে হয় আমি রবীন্দ্রনাথ না হলেও অ্যাটলিস্ট বিশাল কিছুটা হয়ে যাব। এই যে আমার যে স্বীকৃতি চাওয়ার যে আপনার আকাঙ্ক্ষা, ঠিক আছে, তার মানে কি করে জানেন, বিভিন্ন প্রতিষ্ঠান সে নিজেকে ঘোষণা দেয় যে আমি কিন্তু সাহিত্য বুঝি। সে কতগুলো নীতিমালা তৈরি করে, সেট আপ করে যে এই হচ্ছে, আমি যদি বলি তোমারে যে তুমি আসলে কবি, তাহলেই তুমি কবি। যেমন আপনারা জানেন হয়তো বাংলা একাডেমি থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই এই অভ্যুত্থান নিয়ে একটা কবিতা সংকলনের জন্য। ফাইন, এই মুখটা খারাপ না করি, এই বাংলা একাডেমি কী করছে জানেন, ওদের পেজে আমার নাম্বার দিছে, দিনে 150-200 ফোন আসুক, সমস্যা নাই, মানুষের কোশ্চেন হতে পারে, অদ্ভুত সব কোশ্চেন। একজন বলতেছে কি আপনি ন্যাশনাল কী পুরস্কার পেয়েছেন? আমি বললাম একটাও পাইনি। বলছে ইন্টারন্যাশনাল পুরস্কার। আমি বললাম ভাই ন্যাশনালি পাইনি, ইন্টারন্যাশনাল কে আমারে গোনে কন? কেউ তো গোনে না, তাহলে আপনি এরকম দায়িত্ব পাইলেন কেমনে? আপনি বুঝছেন তো? মানে হচ্ছে যে আমরা সেট আপ করে রাখছি যে প্রথম আলো বর্ষসেরা কবিতার পুরস্কার, বইয়ের পুরস্কার দেবে, বলবে এই বছরের সেরা বই এগুলা। বাংলা একাডেমি একটা কবিরে পুরস্কার দেবে, তখন সে বলবে কি এ কবি।
এই যে পাঠ্য বইয়ে যে আমার কবিতা গেছে, এরপরে ভাই গ্রামে আমার ব্যাপক সম্মান বেড়ে গেছে। আমার এক ছোট ভাই ধরেন গ্রামের ছোট ভাই, সে দিছে ফোন, আমি তো নাম্বারও জানি না, ফোন দিছে, আমি বললাম হ্যাঁ কে, বলছে আমি ভাই। আমি বললাম হ্যাঁ বলো। বলতেছে যে ভাই বাড়িতে কবে আসবেন? আমি বললাম বাড়িতে তো ঈদে যাই, ঈদেই যাবো। কয়েকটু 1 মাস আগে আসা যায় না? আমি বললাম কেন? আমি তো বুঝছেন ওর ধান্দা কি। আমি বললাম কেন? বলতেছে যে আমরা তো আপনাকে সংবর্ধনা দিতে চাই। তা আমি বললাম সংবর্ধনা দিয়ে আমি করবোটা কি? তাই যেহেতু আপনি আমাদের এলাকার কৃতি সন্তান হয়েছেন সেহেতু, হ্যাঁ। আমি বললাম তোমার এলাকার কৃতি সন্তান আমি আগেও ছিলাম। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনাকে আসলে একটা সেট আপ দেয়, বা বিভিন্ন ব্যক্তি এই একটা ওনারশিপ সে নিয়ে নেয়। ঠিক আছে, ধরেন প্রথম আলোর সাহিত্য পাতায় আপনার একটা কবিতা ছাপা হচ্ছে, তখন বাংলাদেশ মনে করবে ও কবি হয়েছে। সো আমার যেটা পার্সোনালি মনে হয় যে কবি এবং সাধারণ মানুষ এদের মধ্যে আসলে ফারাক আসলে নাই, আমরা এগুলো একটা আরোপিত ফারাক তৈরি করছি। তবে হ্যাঁ, কারো কারো কোনো বিষয়ে ধরেন হয়তো বাড়তে পারে, আপনার কি বলে মানে তার এফিসিয়েন্সি, কেউ হয়তো অনেক ভালো আপনার হচ্ছে কার্পেন্টার, কেউ হয়তো একটু কম ভালো কার্পেন্টার, এটা তো হতেই পারে। হ্যাঁ, এইটা আমার মনে হয় হতে পারে, কিন্তু কবি বলে একটা আলাদা বস্তু দুনিয়াতে এক্সিস্ট করে আর অন্যরা আসলে করে না, এটা আমার মনে হয় যে আসলে ঠিক না। মানে আমার যেটা ধারণা সেটা হলো দুনিয়ার যে কোনো মানুষই আসলে কবি। হ্যাঁ, আমরা কি করি জানেন, ক্লেম করা শুরু করি, আমি কবি, আমি কবি, আমি কবি। ঠিক আছে, তখন আপনিও বলতে বাধ্য হন যে হ্যাঁ আপনি কবি, আপনি কবি, আপনি কবি। ঠিক আছে, এই হচ্ছে আলাপ আর কি, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। এই আলাদা এমন কিছু না আসলে। হ্যাঁ, আরে আপনি বলেন। অবশ্যই না। হ্যাঁ, আর বলে রাখি বাংলাদেশে না, যদি এই দেশে কবিতা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করা যাইতো, আমি ডেফিনেটলি এটা পেশা বলতাম। যেহেতু আমার এখানে কবিতা বেচা হয় না, সুতরাং এখানে অন্তত কবিতা পেশা না। এখন আপনার ব্যাপারে আমরা বলতে পারি ঠিক আছে, আপনার কবিতা এখন এনসিটিভিতে আসছে, তাহলে আলহামদুলিল্লাহ মানে রেকগনিশন হয়েছে। এর আগে আপনি আমাদের এখানে রেকগনাইজ ছিলেন সবসময়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সে আসলে তার এই যে টাকা পয়সা জোগাড় করে কিভাবে শুরু করবে, এটা জানা সত্ত্বেও তারা আসলে এদিকে মানে সবকিছু বাদ দিয়ে পা বাড়ানো উচিত না। ও আচ্ছা, প্রথম কথা হলো যে আপনি যদি সুইসাইড করতে চান তাহলে তো আপনি করতেই পারেন। মানে আমি তো আর আপনারা বলবো না যে ভাই তুই সুইসাইড করিস না। আমি যদি আপনার কাছে যদি মনে হয় যে সুইসাইড করাটা একটা খুবই ভালো ব্যাপার, আমি একটা অমরত্বের পথে যাচ্ছি কাইন্ড অফ, আমি বলবো আপনি করেন, কোনো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আপনি করেন, কোনো সমস্যা নেই। আমি তো কারো বলবো না মা ভাই মরেন না, আমি বলবো মরবেন, খালি আমি এমনভাবে বলবো যেন ও আবার না লিখে যায় যে আমার মৃত্যুর জন্য ওই দায়ী, তাহলে মুশকিল, ঘটনা বুঝতে পারছেন? এখন আমি যেটা বলি কি, যে বাংলাদেশের মতো দেশগুলো শুধু না, সারা দুনিয়াতেই কবিদের হিস্ট্রিটা আসলে খুব ভালো না। হ্যাঁ, এবং প্রাচীন যুগ থেকেই, বুঝছেন না? এটা দেখবেন যে ইটালিতে একটা বিখ্যাত প্রবাদ আছে, কই জানি পাইছিলাম, মুখস্থ হয়ে গেছে, যেহেতু নিজের ব্যাপার তো। বলছে যে পিকস অ্যান্ড পোয়েটস আর অনার্ড আফটার ডেথ। ইটালির মতো রেনেসা ঘটাইছে ওরা, তাই না? মানে এত বড় একটা দেশ, এত শিল্প সাহিত্যের জয় জয়কার, ওখানেও নাকি কবিরা মৃত্যুর পরে নাকি এরা অনার্ড হয়। তো এখন তো এটা মেনে নিতে হবে, কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়, ঠিক আছে, সে কবিতা করবে, তাতে কোনো সমস্যাই নেই। এটা রাষ্ট্রের ব্যর্থতা নাকি রাষ্ট্রের জনগণের ব্যর্থতা? না, রাষ্ট্রের ব্যর্থতা না। কারণ হচ্ছে কি জানেন, এই যে উনি যে প্রশ্নটা করলেন, এখন সবাই মিলে যদি বলে যে আমি কবি, ঠিক আছে, সবাই মিলে গেল আমি কবি, তা কবিদের একটা বিসিএস সিস্টেম থাকা লাগবে। তখন রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি কবি, তোমার দায়িত্ব আমার। না হলে ধরেন সবাই মিলে যদি আমরা যাই বলা শুরু করি যে আমি কবি, তাহলে তো হয় মুশকিল। মানে কবিকে সে যদি আলাদা করে সেলিব্রেট করতে চায়, ঠিক আছে, আমার মনে হয় না রাষ্ট্রের এখানে কোনো দায় আছে, মানে কোনো দায়ী নাই আসলে। এটা রাষ্ট্র যখন চিন্তা করে জানেন যে এর যে আমার সার্ভিসটা দেওয়া যাবে, ধরেন এখন এই গভর্নমেন্ট যদি মনে করে যে হাসান রুবায়েত দিয়ে তো আমার লাভ আছে, হ্যাঁ, তাহলে সে আমাকে কিন্তু ঠিকই পেট্রোনাইজ করবে। হ্যাঁ, আমি অবশ্য চাই করুক, যেহেতু আমি টিউশনি করি। হ্যাঁ, তো এখন এছাড়া বুঝছেন সে আসলে করুক, মানে আপনি যদি তার পারপাস সার্ভ করেন
তাহলে সে আপনাকে কবি হিসেবে সে সম্মতি দেবে। আপনার কি মনে হয় যে ক্লাস 7-এ আমার যে কবিতাটা পাঠ্য হয়েছে এটা আমি হাসান রুবায়েতের কারণে হয়েছে না, ও দেখছে যে 24 বেচা যাবে আমার এটার মধ্য দিয়ে। বেচা বলতে আমি খারাপ অর্থে বলতেছি না, রাষ্ট্র চাই কি জানেন, একটা কালেকটিভ মেমোরি তৈরি করতে তার জনগণের মধ্যে, তার যে পাবলিক মানে যে যারা আসতেছে আগামী দিনে তাদের ভিতরে একটা কালেকটিভ মেমোরি তৈরি করতে চায়। তো সেই কালেকটিভ মেমোরি ও হয়তো ওই কবিতার মধ্যে দেখছে। ওর কিন্তু টার্গেট এটা না যে হাসান রুবায়েতকে পড়াতে হবে। আই স্ট্রংলি বিলিভ ও এটা মনে করে না। ঠিক আছে, যদি মনেই করতো তাইলে ধরেন এতে 16 ডিসেম্বর কী জানি হয় না, কুচকাজ বড় বড় লোকেরা যায় রাষ্ট্রের। আমি গেছি, আমার দাওয়াত দিছে, আমি টিভিতে আমার লেখা আসছে, বিপ্লবের এই সেই লিখছি হ্যান ত্যান, অনেক মানুষ জানে, রাষ্ট্রের অনেক বড় বড় লোকও জানে। আমরা ডাকছে, আমরা তো ডাকেনি। কেন ডাকেনি? কারণ তার কাছে আসলে আমার ওই 16টা বা ওই 36টা লাইন ছাড়া তার কাছে আমার কোনো গুরুত্বই নাই। আসলে আমি যদি মনে করি আমার গুরুত্ব আছে, এটা আসলে আমার মনে মনে পাগলামি করা ছাড়া আর কিছুই না। আপনারা বুঝতে পারছেন? তো এইটা আসলে রাষ্ট্র এটা করবে না। হ্যাঁ করে, ধরেন আজ থেকে 200 বছর পর আমি যদি কোনো কারণে একটা কাল্ট হয়ে উঠি, চান্স আছে, আই থিঙ্ক, হ্যাঁ চান্স আছে ওইটা যদি হয়ে ওঠে তখন সে আমাকে পড়াতেই হবে। তার না পড়ালে সে রাস্তায় মানুষের প্যান্দানি খাবে। যেভাবে নজরুল রবীন্দ্রনাথ, হ্যাঁ মানে নজরুল এবং রবীন্দ্রনাথকে সে পড়াতেই হবে তার। আমি বলি দেখেন কতগুলো কোটা আছে, মানে কতগুলো কোটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে। 1952 কোটা, এই কোটায় আপনার একটা কবিতা রাখতে হবে হয়তো বা। 1971 কোটা, এই কোটায় তাকে একটা কবিতা রাখতে হবে। নতুন তৈরি হয়েছে ধরেন 2024 কোটা, এই কোটায় হয়তো তার একটা কবিতা রাখতে হবে। নারী কোটা, যে নারীকে আমার আগায় দিতে হবে, তার একটা কোটা রাখতে হবে, এবং সুফিয়া কামালকে রাখতে হবে তার। দেখবেন প্রতি ক্লাসে সুফিয়া কামাল, হয় সুফিয়া কামাল আমি জানি না। এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে 2024টাকে রাখাটা মনে হয় খুব বেশি ম্যান্ডেটরি না। যদি আসলেই ম্যান্ডেটরি হইতো তাহলে 90 কেন্দ্রিক কবিতা না 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 না, 24 আর 90 আলাদা ঘটনা, বুঝছেন? 90-এর যে ব্যাপ্তি আর 24-এর ব্যাপ্তি, বুঝছেন? 90 তো কিছুই করতে পারেনি আসলে। 90-কে একটা নতুন পলিটিক্যাল পার্টি বানাতে পারছে, দেখছেন? পলিটিক্যাল পার্টি নাকি কালকে একটা ঘোষণা হবে, মানে বুঝেন কিন্তু কাণ্ড। সো 24 আর 90 আলাদা না, মানে এক না, বিশাল পার্থক্য আছে। অথবা ওদের ওই সময়কার পাবলিকের পলিটিক্যাল ব্যর্থতা এটা না, শুধু ম্যাসাকারই না, মানে এই যে আমরা যারা ধরেন লিখতেছি, আপনি 90-এর পরে ভালো একটা কবিতা পাবেন না। 90 নিয়ে আপনি কয়টা কবিতা পাবেনই না হয়তো। তো ওইটা আসলে একটা সমস্যা। তা আমি এই জন্য বলতেছি কি জানেন, যে আসলে কবির এখানে কবিকে আসলে কোনো গুরুত্ব রাষ্ট্র আসলে দেয় না। গুরুত্ব দেয় কবিতাকে, তাও দেয় না, লেখাকে না আমার মনে হয় সেটাও দেয় না। আপনার কি মনে হয় যে আমরা তো, আপনারা ধরেন যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসছেন, ভালো কবিতা আসলেই রাষ্ট্র পড়ায়? আমি যখন আমার কবিতাটা যখন পাঠ্য হইল, আমি প্রচুর গালাজ খেতে থাকলাম ফেসবুকে, এটা কোনো কবিতাই হয়নি। ধরেন প্রচুর পাবলিক এরকম লিখে যাচ্ছে যে এর চেয়ে ভালো কবিতা ক্লাস 7-এর প্লাপানরা লিখতে পারে। হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি কিন্তু মনে মনে, বুঝছেন? কী কারণে খুশি হয়েছে আমি বলি। আমি বলতেছি কি, কবিতাকে এত মহান ভাবার তো কিছু নাই, ও তো লিখতেই পারে না। এই যে আমি ধরুন কথা বলতেছি, এটা তো আসলে একটা অফিসিয়াল আলাপ করতেছি আমি এখানে, আমি কিন্তু দায় নিয়ে বলতেছি। আমি কথাটাকে ওন করি যে ক্লাস 7-এর একটা ছেলে যদি মনে করে যে এর চেয়ে ভালো কবিতা আমি লিখতে পারি, এটাই হচ্ছে আমার ওই কবিতাটার সার্থকতা। যে ওরা আমি এটা বুঝাইতে পারছি যে কবিতা এমন মহান কিছু আসলে না, তুমি চাইলে তুমিও দাবি করতে পারো তুমি কবি। ঘটনা বুঝতে পারছেন তো? তো এখন ধরেন এই যে গালাগালি চলতে থাকলো, এটা কোনো কবিতা না, এটা কোনো আরও ভালো কবিতা ছিল, এই ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, নানান পাবলিকে নানান ধরনের কথাবার্তা। ইভেন আমাদের কবি বন্ধুরা আমি দেখছি কাউকে কাউকে এটাও বলতে, ক্লাস 6-এর পর আমি আমার বাচ্চাকে আর পড়াবই না, কারণ ক্লাস 7-এ গিয়ে তাকে আমার এই খাইস্টা কবিতা তাকে পড়তে হবে। হ্যাঁ ধরেন এরকমটা এটা হয়েছে, এটা হতেই পারে, এটা কোনো সমস্যা না। আমি বলতে চাচ্ছি কি জানেন, যে ওর আসলে যেটা টার্গেট, ও ভালো কবিতা পড়ায় না, রাষ্ট্র ভালো কবিতা পড়ায় না, ভালো কবিতা পাঠক নিজে খুঁজে নিয়ে পড়ে। ধরেন আমার যে কবিতার বইগুলো সবচেয়ে বেশি বেচা হয়, আমি কিন্তু জানি, আমার যদি বলেন যে আপনি এগুলোতে কত মার্কস দেবেন, আমি বলবো এগুলো অত ভালো কবিতা না। আমার সবচেয়ে ভালো কবিতা আমার কাছে, আবার এটা কিন্তু আবার অন্য কাণ্ড, আমার সবচেয়ে ভালো কবিতা আসলে মানুষ পড়েই না। হ্যাঁ এটা আমি আমারটা বলতেছি, আপনার ভালো কবিতা আপনার মতো, আমার ভালো কবিতা আমার মতো, কিন্তু রাষ্ট্র আসলে ভালো কবিতা পড়ায় না। আপনার মনে পড়ে আসলে যে আপনি
ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে কোন ভালো কবিতাটা পড়ে আসছেন বা কয়টা ভালো কবিতা পড়ে আসছেন? আপনার যে গ্রেটেস্ট পোয়েট যারা আছে, ধরে নিলাম রবীন্দ্রনাথ, নজরুল, তাদেরই কি ভালো কবিতাগুলো পড়ানো হয়? আসলে পড়ানো হয় না, আমি দেখি না, বুঝছেন? এই কারণে রাষ্ট্র কি পড়াবে না পড়াবে এই নিয়ে টেনশন করার কোনো দরকারই নাই। ওর টার্গেট ভাই ভালো কবিতা মন্দ কবিতা এগুলো না, ওর টার্গেট হচ্ছে প্রোপাগান্ডা। ও চায় আমি এই বিষয়ে প্রোপাগান্ডা করব, সেই প্রোপাগান্ডা যদি আমার লেখায় থাকে সে আমার লেখাকেই নেবে, সেই প্রোপাগান্ডা যদি ধরেন এক্স ওয়াইয়ের লেখায় থাকতো সেটা নিত। মানে এখানে আমি হাসান রুবায়েত কোনো কিছুই না আসলে। কিভাবে? কেউ কেউ আমাকে বলতেছে ধরেন এরকম, ভাই সরকার চেঞ্জ হলে কিন্তু আপনার লেখা থাকবে না, নাই থাকতে পারে। ধরেন আমি বললাম না থাকলে আমার কি, কারণ আমি বিলিভ করি কোনো কবিকে যদি পাঠ্যপুস্তক দিয়ে বাঁচায় রাখতে হয়, এটা তো ফরমালিন। পাঠ্যপুস্তকে একটা কবি নাই আর লিটারেচার হিস্ট্রি থেকে সেই কবি নাই হয়ে গেল, তো ওই কবির তো মরা উচিত আগে। তা আমি এই জন্য বলছি কি জানেন ভাই, এই পাঠ্যপুস্তকে আমার কবিতা থাকলেই কি আর না থাকলে কি, থাকছে যেদিন আমি খবরটা পাইছি। আচ্ছা, মানে এটাও একটা মজার যে ওরা কিন্তু আমার না জানাই লেখা নিচ্ছে। এটা তো এটা অন্যায়, মানে ক্রাইম তো অন্যায়। ধরেন ক্রাইম, এখন ও তো আসলে রাষ্ট্র, বুঝলেন নি? এখন ও তো চিন্তা করে কি জানেন যে এত রাষ্ট্রের মানুষের জন্য করতেছি আমি, তার কাছে ক্রাইম না। শোনেন, রাষ্ট্র, আপনার কাছে কি মনে হয় যে ধরেন সুপ্রিম কোর্টে যখন একজন লোককে যখন দেওয়া হয়, ক্যাপিটাল পানিশমেন্ট যখন দেওয়া হয়, ফাঁসি টাসি, এটা কি? এটা তো ক্রাইম। মানুষ মারা কি ক্রাইম না? অবশ্যই ক্রাইম। কিন্তু ও কমনে করে জানেন, ও একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসে বলে কি দিলাম মর। ওই রকম একটা ঘটনা হয়তো সে আমাকে ওই ব্যাখ্যাই দেবে, বলবে না এটা তো জনগণের জন্য আমরা নিচ্ছি, তো ব্যাপার না। আচ্ছা, ও নিয়ে নিক, আমার টেনশন নেই এটা নিয়ে। আমি গেছিলাম এনসিটিভিতে জানুয়ারির 20 তারিখে, মানে ততদিনে বইপত্র ছাপানো শেষ, গিয়ে আমি সম্মতিপত্র সই করে আসলাম। ফাইন না, খুবই ভালো, আমার কোনো সমস্যাই নাই। হ্যাঁ, কবি পরিচিতির একটা ব্যাপার, এটা অনেকে আমার ব্যাপারে একটু খোঁজ নিলেই পাবে। ধরেন আমার বাপের নাম কি, আমার মায়ের নাম কি, এগুলো বের করার ব্যাপার। শোনেন, আমি জানি না এটা সত্য কিনা, 5 তারিখের পরে, মানে আপনার শেখ হাসিনা পালানোর পরে আমরা দেখলাম ফেসবুকে একটা ঘুরে বেড়াচ্ছে যে এই তালিকা, কবিদের তালিকা গেছিল গণভবনে, সেখানে আমার নাম ছিল। আমি কিন্তু এখনও বিলিভ করি না যে ওটা সত্য। আমার ধারণা এটা কবিরাই কেউ কেউ বানাইছে, কারণ কবিদেরকে এত গুণার টাইম আসলে শেখ হাসিনার নাই, ছিল না আসলে। থাকলে ভাই এটা অনেক আগে আমারই সাইজ করতো, কারণ আমি 2018 সালে এমন ঘন ঘোর ফ্যাসিবাদী লিখছি। হ্যাঁ, ও তো আমারই ধরে থাপড়াইতো, ও আসলে আমার গুণেই না। ও মনে করে ধরেন তখন ধরেন আমার হয়তো 5000 ফলোয়ার, ও চিন্তা করে 5000 ফলোয়ারের একটা লোকের থাপড়ায় আমার লাভ আছে, ঠিক আছে? মানে আমি বাটে পড়িনি আসলে। আবার ধরেন হয়তো তার 5টা ফলোয়ার, সে হয়তো বাটে পড়ছে, তো আল্লাহ আমার বাঁচাইছে। তো আমি যেটা বলতে চাচ্ছি কি জানেন, যে ওইখানে গণভবনের ওখানে নাকি গেছিল, আমি নিজেও দেখছি যে হাসান রুবায়েত, বাসা নাম্বার অমুক, মোবাইল নাম্বার অমুক। মোবাইল নাম্বার না হয় আপনি পাইতে পারেন, বাসা নাম্বার আপনি পান কেন? তা আমার বাপের নাম আর মায়ের নাম জানা এমন কঠিন কিছু না, বুঝলেন? কবি পরিচিতি কি আছে, হাসান রুবায়েত, বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, বাড়ি অমুক, পড়াশোনা করছে অমুক জায়গায়, সবই তো আছে সব আসলে। এখন যে মজার ব্যাপার সেটা হলো যে আমি যে ঘটনা বলতে চাচ্ছি, মজার এটা, আমি গেলাম এনসিটিভিতে, গিয়ে আমি এখন উঠে আসবো, বুঝছেন? তো এনসিটিভির চেয়ারম্যান বলতেছে এই খামটা নিয়ে আসো। আমি তো খুশি হয়ে গেছি, খাম, রাষ্ট্রের খাম, টাকা তো ভালোই থাকবে। পরে দেখি কি জানেন, একটা খসখস একটা খাম, যেই খামে ওই যে আমাকে 2 পিস বই দিছে, ওই বই ঢুকানোর জন্য খাম নিয়ে আসতেছে। আমি তো নিলাম, নিয়ে ধরেন দাঁড়ায় বললাম যে চিন্তা করছি বলবো কি না। এখন এই অভ্যুত্থানের পর থেকে আমি আসলে অনেক বেশি আপনার বেশরম হয়ে গেছি। হ্যাঁ, তো আগে একটু তাও রাগঢাক রাখতাম। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাকে বললাম টাকা কই, আপনারা যে একটা লেখা ছাপলেন টাকা কই এটার? বলতেছে এনসিটিভির তো এরকম মানে নাই, রেওয়াজ নাই আসলে। আমি বললাম আপনারা কি জানি টেন্ডার দেন, টেন্ডার দিয়ে কাগজের টাকা দেন,
কালির টাকা দেন, প্রেসের টাকা দেন, কী কী সব দেন, খালি আমারই নাই। আমি কিন্তু ভাই খসখসা একখান কাগজ নিয়ে মোহাম্মদপুর থেকে আমি সিএনজি নিয়ে গেছি, সিএনজি নিয়ে আসছি, একটা গরিব মানুষ, আসা যাওয়া আমার লস। এখন যদি কোনো সরকার এই কবিতা যদি সরায় দেয়, আমি যেদিন দিছিল সেই দিনও আমি যেমন খুব বেশি মানে আনন্দ ফিল করতে পারিনি, যেদিন সরাবে ওই দিনও আমি এটা নিয়ে আমার কোনো টেনশনই থাকবে না। আসলে একদম আমি মন থেকে কথা বললাম, বুঝছেন। হ্যাঁ, মাঝখান থেকে একটা কাজ আমার হয়ে গেছে, সেটা হলো যেহেতু আমি বাড়িতে আর গ্রামে দাম পাইতাম না, দাম তো আমি অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি যদি সরাই দাও, তা সরাই দিলে লাভটা কী হবে? সরাই দিলে লাভটা হবে তো আমি তো দাম অলরেডি পাবো। ও তখন বলবে কি রাজনৈতিক কারণে তাকে সরানো হলো, আরও দাম বাড়বে, ওটা বোঝেন নি? এটা লাভই লাভ। হ্যাঁ, আর একটা একটা করে উত্তর দিয়ে না ভুলে যাবো। অর্থাৎ যে আমি আসলে ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দেই বা 2 লাইনের কিছু স্লোগান টোগান টাইপের কিছু জিনিসপত্র লিখি, অশ্লীল শব্দ, সেগুলোকে আমি কীভাবে দেখি? প্রথম কথা হচ্ছে আমার কাছে শব্দের বিশেষ কোনো পবিত্রতার প্রতি আমার কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, এতে আমার পাপ হইতে পারে, আমি ওই পাপটা স্বীকার করে নিচ্ছি। আমার মনে হয় এটা কবিরা গুনার মতো কোনো পাপ কিনা আমি জানি না, যদিও কোরআন হাদিসে আমি আসলে ওইভাবে জানি না। আমি আসলে শব্দকে চিন্তা করি তার বাক্যের সাথে, তার উদ্দেশ্যের সাথে। হ্যাঁ, তো এখন আমার যদি মনে হয় যে কাউকে আমি আসলে এই গালিটা দিলেই সে আসলে ফিল করবে যে অ্যাটাক ফিল করবে এবং সে ভুল ডিসিশন নেওয়া শুরু করবে, আমি মূলত আসলে কাউকে তখনই গালি দেই, মানে মানুষকে গালি দেই না, পার্সোনালি কাউকে গালি দেই না। আমি হয়তো সিস্টেমকে গালি দিচ্ছি, আমি হয়তো কোনো একটা প্রতিষ্ঠানকে গালি দিচ্ছি, আমি কোনো চেয়ারকে গালি দিচ্ছি। সাধারণত আমি ব্যক্তিকে গালি দেই না, আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি দেই না সাধারণত, আমার মনে পড়ে না। তো আমি এটা দেই কারণ হচ্ছে যে ও যেন ভুল ডিসিশন নেয়, ও যেন ক্ষিপ্ত হয়, ও যেন রেগে যায়, রেগে গেলে ও ভুল ডিসিশন নেওয়া শুরু করবে। আপনার কি মনে হয় 24-এর এই আন্দোলন, শেখ হাসিনার ভুল ডিসিশনের অনেক কাণ্ড আছে এখানে। সে ভুল ডিসিশন কেন নিচ্ছে জানেন? চারিদিক থেকে যখন উল্টা পাল্টা কাণ্ডকীর্তি ঘটতেছে, সে আসলে পারতেছে না আর। হ্যাঁ, আপনি যখন কাউকে গাল দিয়ে দেখেন দেখবেন আপনার গায়ে হাত তুলবে, এবার আপনি পেয়ে গেছেন ওরে বিচার করার ব্যবস্থা। আপনি কিন্তু গায়ে হাত তুলবেন না, কারণ আপনি জানেন গায়ে হাত তোলা সেটা ক্রাইম। কিন্তু যদি আপনারা গাল দেন, ও আপনার গায়ে হাত তুলবে, কারণ ও আসলে টেম্পার হারাবে। টেম্পার হারানোটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আসলে। সো আমি এটাকে গাল হিসেবে দেখি না, আমি মনে করি এইটা আসলে একটা আমার অস্ত্র। আমার হাতে যেহেতু ভাই পিস্তল নাই, ঠিক আছে, কাউকে গুলি করার কোনো চান্সও নাই, আমি আসলে এটাই করব। 1, 2 আমি এটাকে কবিতা মনে করি কিনা না, এটা আমার কাছে স্ট্যাটাস। ওকে, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক্ষেত্রে আপনার পরামর্শ কি? আচ্ছা দেখেন, এটাতে ঝামেলাটা আছে একটা, বুঝছেন না? প্রথম কথা হচ্ছে যে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি সেই ব্যক্তি প্রথম না যে বাংলাদেশে গালির প্রচলন করছে, ঠিক আছে। আমার সোসাইটিতে গালি তো আছেই, শুধু আছে না, এমন কোনো ফ্যামিলি নাই, সেটা আপনার এই বঙ্গভবন থেকে নিয়ে শুরু করে আমি গরিবের বাড়ি পর্যন্ত এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো ঘর নাই যেখানে আসলে গালির চর্চা হয় না। সেটা হয় হয়তো মাস লেভেলে হয় না, অথবা দেখেন এই গালি আপনারা ছোট লোকের ভাষা হিসেবে এটাকে ইয়ে করে ফেলছেন, মানে এইটাকে মনে করেন যে এটা ছোট লোকের ভাষা, এটা শিক্ষিত মানুষের ভাষা হইতে পারে না। তার মানে কি জানেন, আপনি একটা ক্লাস ঠিক করে ফেলছেন যে এই লোক এই 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 শ্রেণীটা গাল দেয়, সো আমি তো এই শ্রেণীর লোক না, আপনি তো আবার ক্লাস। এই ক্লাস, এটা আসলে ক্লাসের সমস্যা, মামলাটা ক্লাসের, মামলাটা আসলে আমার মতে। তো এখন প্রশ্ন হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আমি এই গালি আবিষ্কার করছি এমন না, এই গালি সোসাইটিতে আছে। দেখেন ওই যে আপনারাই বলতেছেন না, আমাকে যে নিয়ে আসছেন এখানে যে সমাজ ও সংস্কৃতি কি, আপনার সমাজে কি গালি নাই?
সংস্কৃতি গাল নাই, আমি সেটাই দিলাম। ওকে, আমি আমার দায় কবি হিসেবে পালন করলাম গাল দিয়ে। এবার আরেকটা কথা হচ্ছে যে আপনার আমার কারণে নর্মালাইজ হচ্ছে কিনা, না হচ্ছে না। কারণ আমাকে ধরেন 65,000 লোক আমাকে ফলো করে। ব্যাপারটা এমন না যে এই 65,000 লোক প্রথমে আমার কাছে গাল শুনে। এই 65,000 লোক সারা জীবন, আপনারা আমি একটা মজার উদাহরণ দিই। আপনি একটা গোখরার ডিম আছে না, সাপের ডিম, একটা গোখরার ডিম থেকে নিয়ে চলে আসবেন। ধরেন ডিমটা নিয়ে আসা আপনি জায়নামাজের উপর ডিম রেখে দেবেন। এইবার এই ডিমটা ফুটবে, ফুইটাও যখন বাচ্চা হবে ও কি ফোঁস করে উঠবে কি না? উঠবে তো নাকি? হিউম্যান ইনস্টিংক্টই এটা। সে আসলে তার ভাষার ভেতর দিয়ে নানানভাবে সে আসলে জিনিসগুলোকে প্রচার করে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কতটা দেবো আমি কি এটাকে নর্মালাইজ করে ফেলবো কি না, এটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, এটা নিয়ে ধরেন আমাকে মানুষ ফলো করে, এটা আমার দায় না। প্রথম কথা, আমার দায় হচ্ছে এই যে আমি যা চাই আমি তাই করব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি কারোর প্রবলেম বলে মনে হয়, সে আমাকে আনফলো করতে পারে, সে আমাকে ফ্রেন্ড লিস্টে না রাখতে পারে, সে ব্লক করতে পারে, সে আমার পরে এই প্রচারণাও চালাতে পারে যে কিন্তু গালিবাজ, এর থেকে সাবধান। তাহলে কী হবে জানেন, সোসাইটিতে এক ধরনের কনসাসনেস তৈরি হবে যে ওর দিকে যাইও না, ও খালি গালিবাজ করে। মানে এটা ডেমোক্রেটিক সোসাইটিতে তো হতেই পারে। তবে নর্মালিজের কথা যেটা বলতেছেন ওইটা আসলে খেয়াল করে দেখবেন যে আমি আসলে অহরহ দেই না। এই যে আমি এখানে কথা বলতেছি, আমি তো গালি দিলাম না, কারণ আমার এখানে দিলে দেওয়ার দরকার হইল না। কিন্তু যখন আমার এটা দরকার হয়, ধরেন আমার বাপেরে কেউ ধরেন একটা খারাপ কথা বলে গেছে, আমি তখন কি করব? তারে কি এখন তার কানে কি আজান দেবো আমি যে হাইয়া আলাস সালাহ? আমি দেব না। মানে আমি তো কাবা শরীফের ইমাম না, আমি কোনো মসজিদের ইমাম না, আমি আসলে ওই সোসাইটির পোয়েট যে সোসাইটি আসলে ডিক্লাইনিং সোসাইটি, যে সোসাইটিতে রিক্সাওয়ালা গাল দেয়, যে সোসাইটিতে মেয়েদেরকে মানুষ উল্টাপাল্টা গাল দেয়, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যে আমার লিটারেচার যদি লিটারেচার হয়, তাহলে 200 বছর পরেও মানুষ যেন চিন্তা করতে পারে যে না, এই ঘটনাটা ছিল সোসাইটিতে, যেটা আপনি এখন ইলিয়াড ওডিসি পড়ে পান। সো এই যে ফিল্টারিং না, আমি অন্যের জন্য আমি আমার লাইফ ফিল্টার করতে পারবো না। আমার লেখা দরকার হলে ওরা এনসিটিভি থেকে বাদ দিক। আমাকে এটাও বলা হয়েছে, অনেকেই বলছেন যে আমার ছেলেটা আমার ফেসবুক আইডি দিয়ে আপনার কবিতা পড়ে, ও ক্লাস 7-এ পড়ে, ও দেখে আপনি গাল দিতেছেন। তাকে আমি বললাম আমার ফেসবুক আইডি আপনি দিন কেন? দেবে দিন না। না মানে ব্যাপারটা তো বুঝতে হবে আপনার, যে আপনার যেমন আমি আপনাকে বলি, আল্লাহ যখন বেহেশতে আদম এবং হাওয়াকে যখন রাখতে যান, তখন দেখবেন উনি একটা আয়াত বলছিলেন, একটা কথা বলছিলেন যেটা কোরআনের আয়াত আছে। একটা জানেন, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, যেও না, লা তাকরাবা, এর কাছেও যেও না, হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না। কিন্তু দেখছেন হিউম্যান ইনস্টিংক্টটা কি? ও গেছে, ও কিন্তু গেছে। দেখেন ভাই, আমি তো নবী না। মানে আদম যিনি হচ্ছেন মানে আদি পিতা, যিনি হচ্ছেন আল্লাহর রূহ, মানে আল্লাহ যার নিঃশ্বাসের রূহ ফুকায় দিচ্ছেন নিজে, সেই ব্যক্তি। মানে আমি তো ধরেন যে মানে কত হাজার ডিএনএর পরে আমি আসি, তার তো হিসাব নাই, কত কোটি ডিএনএ, মানে যাকে সরাসরি আল্লাহ তার রূহ ফুকে দিচ্ছেন, ওই ব্যক্তি কিন্তু ভুল মারতেছে। তো আমি বলছি কিন্তু এটা হিউম্যান ইনস্টিংক্ট আসলে। হ্যাঁ, তবে আপনি যেটা বলতেছেন, আমি এখন আমার কথাটা বলি, সেটা হলো হ্যাঁ, আমার আসলে আরও হয়তো মানে চিন্তা ভাবনা করা উচিত যে আমি এটা করবো কিনা। আমি তো চেষ্টাই করব। আল্লাহ, আমি যদি আপনারটা মাইনা নেই তাহলে আমার যুক্তি কই থাকলো বলেন? তবে আপনার একটা ব্যাপার মানে আমার ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু এটা শুনতেছি, এটা নিয়ে যে আমার মাথায় চিন্তা হচ্ছে না তা না, তবে ট্রাই করব, কিন্তু একদম কথা দিতে পারতেছি না। কারণ হচ্ছে কি জানেন, দেখেন সৈয়দ মুস্তফা আলীর মনে হয় একটা কথা আছে বিখ্যাত। সৈয়দ মুস্তফা আলী মদ খাইতেন বাসায় বসে বসে, তার বউ তার উপর খেপে গেছে, বুঝছেন? খেপে গিয়ে বলছে কি, এই যে বাসায় বসে বসে মদ খাও, ছেলে মেয়ে কী শিখবে? শিখবে তো এই মদ খাওয়া।
তো উনি নাকি বলছিলেন আমি তো 17টা না 18টা না কটা জানি ভাষা পারি, আরও জিনিস পারি, এই জিনিস তো শিখবে না, শিখবে খালি মদ খাওয়া, তাই না? তো দেখেন ভাই, দেখেন আমার বাজারে 15টা 12টা না 13টা বই আছে। একটা বইয়ের মধ্যে মনে হয় ছোট্ট একটু গালি পাইতে পারেন, একটা, আর কোনো বইয়ে কোনো গালি নাই। নবীজিকে নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বই লিখছি, কেউ সেই বই পড়েও না। বই 500 কপি ছাপানো হয়েছে 2022 সালে, আজকে কত সাল? 25-এর বইমেলা শেষ হয়ে যাচ্ছে, এখনও 500 কপি বই বেচা শেষ হয়নি। আপনি আমার এই সোসাইটিতে বলেন যে গালি দেবো না? আমি তো লিখছি, পড়ে না তো। ভাই, আমি জাস্ট একটু করতে যাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ দেখেন, আমি আর বলতেছি শুনুন, মানে কোরআনে আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য রাসূলই হচ্ছে শ্রেষ্ঠতম আদর্শ। তো আমার আদর্শ মানে কেন? হ্যাঁ, খুবই খুবই বাজে আইডিয়া এটা, বাজে না? কোরআনের আয়াতটা আমি ভুলে গেলাম, একটা আয়াত আছে যেটা আছে যে ধরেন যে আল্লাহ মানে তার বাংলা অর্থটা এরকম যে রাসূলই হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। আরে আমি জাস্ট একটা পোয়েট, আই এম জাস্ট রাইটিং মাই, মানে কী বলবো, আমার তো ফলো করার কিছু নাই। না না না, আমি প্লিজ খেয়াল করে দেখবেন যে আমি কখনোই কাউকে এইটা এনকারেজ করি না। দেখেন আমি বলি আমার ছাত্রদেরকে, আমি এখনও আমার যারা ছাত্র আছে, আমি অল্প এখন পড়ি, আমার ছাত্রকে কোনোদিন আমি বলিনি যে মেলায় আমার বই আসছে বই কিনো। আমার ছাত্রদের সাথে আমি ফেসবুকে অ্যাডও আছি, থাকি প্রয়োজনে। আমি তাদের সাথে আমার কথা হয় এইটুকু যে আজকে 4:30টায় পড়া, কাল 5:30টায় পড়া, আমি তার সাথে একটা কিছু, তো আমি তো ওরেও বলতে পারতাম যে তুমি আমার ফ্যান হও। ভাই প্লিজ আমার কেউ ফ্যান যেন না হয়। আমি বলবো সে যদি মুসলমান হয়, সে যদি মানে ইসলামের উপর যদি তার মানে আস্থা থাকে, তাহলে সে যেন, আল্লাহ তার জন্য একজন উত্তম আদর্শের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি তার আদর্শ যেন ফলো করেন। উনি যদি মনে করেন আমাকে ভাই প্লিজ ফ্যান ট্যান ফলোর আমার দরকার নাই, হ্যাঁ আমি মাপ চাই, এই দায় আমি নেব না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আমার শেষ করবো না, আমাদের সময় হয়ে গেছে। শেষ হয়ে যাবে। কারো কোশ্চেন আছে কি? ইমার্জেন্সি কোশ্চেন? একটা কোশ্চেন করতে চাই। আপনি বারবার বলেছেন যে ভালো সাহিত্য, আবার বলেছেন যে 71-এর ভালো কবিতা, আবার বলেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা হচ্ছে ভালো গান, আবার অনেকে বলতেছে যে এটা অনেক ভালো গান। তো এই যে ভালো সৃষ্টিশীল যে কাজকর্ম, এইটার স্ট্যান্ডার্ড কিংবা ক্রাইটেরিয়া কি হওয়া উচিত আপনার মতে? আপনি নিজেই, মানে আমি যেমন আমার ক্ষেত্রে ঠিক করি যে এটা ভালো কবিতা না, হ্যাঁ এটা আপনি নিজেই ঠিক করবেন। এটা ডিপেন্ড করে মানে আপনি কতটা সাহিত্যের অলিগলি ঘুরছেন, কতটা আপনার টেস্ট আপনি তৈরি করতে পারছেন। এখন আপনার কাছে নিশ্চয়ই সব দোকানের কফি সেম লাগে না, হ্যাঁ এটা আপনার টেস্ট, আপনার জিহ্বার ব্যাপার। কিন্তু এটার ব্যাপারে আমার মনে হয় না যে আমার কোনো প্রেসক্রিপশন দেওয়া ঠিক হবে। কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেবো। আচ্ছা, ওয়ান লাস্ট